তো আপনারা এইখানে যখন রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, রেজিস্ট্রেশনটা সো ইজি, এটা তো তেমন কিছু বলার নাই। জিমেল অ্যাকাউন্ট থেকে করলে এখানে ডিরেক্টলি ক্লিক করলে আমার অলরেডি করা আছে। ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে আপনারা করবেন। সাপোজ আমি যদি একটা অ্যাকাউন্ট থেকে করতে যাই, আমার অলরেডি এখানে অ্যাকাউন্টটা আছে, দ্যাটস একটা প্রবলেম ক্রিয়েট করবে। এই রেজিস্ট্রেশন প্রসেসে কি কারো কোনো কনফিউশন আছে যে কি কি জিনিস দিতে হয়, কি কি জিনিস দিতে হয় না? জাফর ভাই? না স্যার, না স্যার, এটা তো মনে হয় এখন ইজিয়ার ওয়ে। এটা তো ইজিয়ার ওয়ে। তো আমরা রেজিস্ট্রেশন পার্টটা নিয়ে না হয় পরে কথা বলি, যতটুকু আমাদের আগানো আছে আমি লগ ইন করে কাজ করি। হ্যাঁ, দরকার ওটা আপনাদেরকে আমি পরে দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। এটাতে গিয়ে ফার্স্টে লাভ নেই, প্রথমে আমার যেতে হবে আমার নিজস্ব যে ইনফো আছে। তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ইনফো, ইউজার আইডি থাকবে, নাম থাকবে, ইমেল থাকবে। এটা চাইলে আপনি ক্লোজ করতে পারবেন। আপনার অ্যাড্রেস অ্যাকুরেটলি আপনার আইডি কার্ড যেটা দিয়ে ভেরিফিকেশন করবেন ওই অ্যাকুরেট অ্যাড্রেসটা আপনি দিবেন। বুঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা, প্রথম দিকে বিলিং মেথড, এখানে আমাকে বলছে বিলিং মেথড অ্যাড করা নাই। কেন জানেন? আমার অ্যাড করা ছিল, কারণ ওই যে পেনিয়ার মাঝে অফ করে দিল, ওই ঝামেলার কারণে এটা দিয়েছে। এনিওয়ে আমরা প্রথমে আমাদের প্রোফাইলে চলে যাব, ওগুলো পরে দেখব। একেবারে প্রথমে প্রোফাইলটা আমরা সেট আপ করবো। প্রোফাইলে যখন যাবেন একেবারে প্রথম আপনাকে জেনারেল প্রোফাইল অ্যাড করতে বলবে। তো প্রোফাইলে প্রথম দেখেন একটা ইমেজ আছে, আমি একেবারে ইমেজ দিয়ে শুরু করব। একটা ইমেজ আছে, তো এই ইমেজটা, আমার ইমেজটা দেখতে পাচ্ছেন, এটা আরও আগের। এটা আপনার কত বছর আগের? 5 থেকে 6 বছর আগের ছবি। ব্যাপার হচ্ছে যে ছবিগুলো আপনারা ইউজ করবেন, সে ছবিটা কীরকম হওয়া উচিত প্রোফাইলে, এই ছবির ব্যাপারে কয়েকটা কথা আছে, কয়েকটা পয়েন্ট আউট করি। ফার্স্ট অফ অল আপনার ছবিটা রিপ্রেজেন্ট করবে আপনার কনফিডেন্স লেভেল, আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি, এটার উপরে ডিপেন্ড করে অনেকটা। যে ছবিটা আপনি দিবেন, অনেক সময় অনেকে বলে পাসপোর্ট সাইজের ছবি দিতে, তো এটা দিবেন না। এই প্রোফাইলে পাসপোর্ট সাইজের ছবিটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি এমন একটা ছবি ইউজ করা যে ছবিটা কাস্টমার যদি দেখে বা আপনার ক্লায়েন্ট যদি দেখে, তো আপনার ছবির প্রতি একটা কনফিডেন্স তার গ্রো করবে। কয়েকটা ফ্যাক্টর কাজ করে, যেমন তার ভালো লাগতে হবে। ফার্স্ট অফ অল আপনার ছবিটা দেখে তার ভালো লাগতে হবে। আপনার প্রোফাইলে আপনি খুব হাই স্কিল, কিন্তু আপনার ছবিটা একেবারে ফেড টাইপের দিয়েছেন বা অ্যামেচার, একদম প্রফেশনাল কোনো দেননি, তাহলে কি হবে? আপনার কাজের যে প্রফেশনালিজম, এই আন্ডারস্ট্যান্ডিংটা, এই থটসটা ক্লায়েন্টের মাথা থেকে সরে যাবে। আমরা অ্যাট এ টাইম একজন মার্কেটিং পারসন, অ্যাট এ টাইম সেলার, অ্যাট এ টাইম সার্ভিস মেইনটেনার, কাস্টমার সাপোর্ট, এভরিথিং আপনাকে দিতে হয়। অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা সব কিছু, আমরা যখন পড়াশোনা করে জবে ঢুকি তখন দেখা যায় যে কোনো একটা স্পেসিফিক পার্টে আপনি কাজ করেন। আইদার যদি প্রোডাক্টিভ কিছু থাকে তাহলে হয়তো প্রোডাকশনে চলে যান, অথবা সেলসে চলে যান, অথবা মার্কেটিংয়ে চলে যান। একটা স্পেসিফিক রোল প্লে করতে হয়। কিন্তু ফ্রিল্যান্সার হিসেবে যখন কাজ করবেন, এই সব কিছুর কম্বাইন, আপনি সব কিছুর কম্বাইন, আপনাকে কমিউনিকেশন করতে হবে। আর যখন কমিউনিকেশন করবেন, তার মানে আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করে তার সাথে কমিউনিকেট করতে হবে, তাকে অ্যাট্রাক্ট করতে হবে, তাকে কনভিন্স করতে হবে। এটা হচ্ছে কথোপকথনের ক্ষেত্রে। কিন্তু কথোপকথন তো পরে আসে, আগে যেটা আসে সেটা হচ্ছে আপনাকে, সে প্রথমে প্রোফাইলটা দেখতে পায়, আপনি যে পার্সন, আপনাকে সে সরাসরি তো দেখতেই পায় না। টাচ করা বা আপনাকে একটু অবলোকন করা, অবজার্ভ করা কোনো ক্ষেত্রেই পসিবল না। একটা জায়গা আছে ফার্স্ট, সেটা হচ্ছে আপনার প্রোফাইলের ছবিটা প্রথমে চোখে আসে, সবার আগে আপনার ছবিটা দেখবে, এটা প্রথম। তো যে জিনিসটা একেবারে প্রথম চোখে বাদে, ফার্স্ট সাইটের উপরে একটা ইফেক্ট আছে, হলো ইফেক্ট বলে, এটা জানেন? চ্যাট বক্সে লিখতে পারেন হলো ইফেক্ট বা হ্যালো ইফেক্ট। এইটা হচ্ছে একদম ফার্স্ট সাইটে আপনি দেখেই একটা পার্সনের ক্ষেত্রে মেন্টালি একটা থিঙ্কিং তৈরি হয়, পজিটিভ এবং নেগেটিভ।
এমন এমন সময় আসবে দেখবেন আপনার একটা লোক আপনার সামনে এসে কথা বলছে, আপনি তাকে কখনোই দেখেননি, জীবনেও দেখেননি, কিন্তু দেখা মাত্র আপনাকে তাকে অপছন্দ করছেন, মানে আপনার তাকে ভালোই লাগছে না, কিন্তু আপনি এক্সকিউজ দিতে পারবেন না যে কেন ভালো লাগছে না, তাকে ভালো লাগছে না। তো এই ব্যাপারগুলো একটু সাইন্টিফিকলি বা আপনার যদি একটু কি বলে সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করা হয়, তো দেখা হয় যে এই হ্যালো ইফেক্টটা হচ্ছে এই জিনিস, আপনার অ্যাপিয়ারেন্স, প্রথম দিকের আপনার গেস্টার, পোস্টার, আপনার কথা বলার ধরন বা মুভমেন্ট, এটার উপর বেস করে প্রত্যেকটা মানুষের কিছু ভালো লাগার সেন্সর আছে। আপনার মাথায় একটা সেন্সর আছে, আপনার চয়েসের একটা সেন্সর আছে, একটা সেন্স কাজ করে আপনি একজন মানুষের সংস্পর্শে আসলেই বা ফেস দেখলেই, তার কথা শুনলেই। তো ফেস দেখলেই যে ধরনের ইফেক্ট হয়, এই ইফেক্টটার থেকে এড়ানোটা হচ্ছে প্রথম ব্যাপার, ব্যাড ইফেক্ট যেন না হয়। তো এটা আমরা কিভাবে করতে পারি? এটা আসলে ড্রেস আপটা ফ্যাক্টর না যে আপনি কোন ড্রেস করলেন, বা হ্যাঁ কিছুটা ম্যাটার করে, মানে আমি বলতে চাচ্ছি আপনি পায়জামা পাঞ্জাবি পরে যেমন জাফর ভাই টুপি পরে আছেন, একটা সুন্নতি লেবাস পরে আছেন, এইটা এখন আর ম্যাটার করে না। গ্লোবালাইজেশন সবাই জানে, প্রত্যেকের নিজস্ব কাস্টমস আছে, কাস্টম মানে রীতিনীতি আছে, প্রত্যেকটা রিজনে হতে পারে, একজন আফ্রিকান, একজন আমেরিকান, একজন অ্যারাবিয়ান, একজন দুবাইয়ের একজন লোক, এদের তো ট্র্যাডিশনাল ড্রেস থাকতেই পারে, এটা ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে আপনার রিপ্রেজেন্টেশনটা কেমন হচ্ছে। আচ্ছা আপনারা আমার এই ছবিটা দেখে, আমি এটাকে একটু অরিজিনাল ইমেজটা ফাইন্ড আউট করি, দেখা যাক সেভ ইমেজ, এটা এরকম আছে। ইমেজটা দেখে একজন প্রফেশনাল কোন না না, আগেই মন্তব্য করেন না, আগেই মন্তব্য করেন না, আমি বলতেছি। Where should I get the original image? একেবারে পারফেক্ট লুকটা কই পাবো? ছোট ইমেজ আসছে। আচ্ছা, ইমেজটার ক্ষেত্রে প্রফেশনালিজম কিভাবে আপনি বুঝলেন? আমাকে একটু ব্যাখ্যা করবেন যে কিভাবে আপনি বুঝলেন? জি স্যার, চেহারায় ফুটে উঠেছে স্যার একবারে। দেখেন আমি মুখে হালকা হাসি থাকবে স্যার, যেটা আপনার ছবির মধ্যে আছে। তারপরে ছবিটা অনেক ক্লিয়ার আছে। আপনি একটা পয়েন্ট বললেন যে হালকা হাসি। জি স্যার। হালকা হাসি, এই হালকা হাসি দিয়ে কি বুঝতেছেন? হালকা হাসি অনেক ধরনের হয়, মানে আপনি হ্যাপি আছেন, আপনি ক্লায়েন্টকে হ্যাপি করতে পারবেন, এরকম কিছু। ওকে, আর কেউ কোনো কমেন্টস করবেন আমার ছবিটা দেখে? আপনি যদি ক্লায়েন্ট, জি স্যার, দেখার সাথে Feel সাথে করেন একটা যে গুড আপনি ইমপ্রেশন client। তৈরি হবে। জাফর ভাই কি বললেন? মানে ছবিটা দেখলে বোঝা যাচ্ছে যে ইনি একটা কনফিডেন্ট পারসন এবং গুড ইমপ্রেশন তৈরি হচ্ছে। কেউ দেখলে মনে হবে যে এনার মধ্যে হতাশা নাই এবং That's সে great. কাজ করে, এটা কনফিডেন্ট। নাজমুল নাইম একই কথা বলেছেন, না ফ্রেন্ডলি, এটা আর একটা জিনিস পেলাম, ফ্রেন্ডলি, থ্যাঙ্কস, কনফিডেন্ট, হালকা হাসি, এটা হচ্ছে আপনার এই ফ্রেন্ডলিনেসটাকে বোঝাচ্ছে। আর কোনো কিছু? ওভারঅল আপনার জেন্টালিটিটা প্রকাশ করছে। ওয়েল, ছবি দেখে হার্ড ওয়ার্কার মনে হচ্ছে স্যার। আচ্ছা, করতে পারবে। আপনারা আমাকে যারা সামনাসামনি দেখেননি, আমার মুখের কথা শুনেছেন, মনে করেন মুখের কথাও শোনেননি, ছবিটা দেখে আপনার ফার্স্ট ইফেক্টটা কি? পার্সনটা কেমন? বিশ্বাসযোগ্যতা আছে, বিশ্বাস করতে পারতেছে যে আপনাকে কোনো কাজ দিলে আপনি পারবেন। ট্রাস্টি। ওয়েল, থ্যাঙ্কস। আপনারা এই যে টপিকসগুলো ফাইন্ড আউট করেছেন না, এটা হয়তো আমি জিজ্ঞেস করছি, এখন প্রশ্ন করছি বিদায় এই থটসগুলো, থিঙ্কিংগুলো এইটা বের হচ্ছে আপনাদের। আপনার ছবিটা যখন প্রোফাইলে থাকে, একজন ক্লায়েন্ট আপনাকে জাজ করার জন্য প্রথমে এটার দিকে তাকায়, তার কিন্তু এই ব্যাপারগুলো প্রথমত দেখা হয় যে এই লোকটা কি স্পন্টানিয়াস কিনা, কথাবার্তা বা ফ্রেন্ডলি কিনা। কিছু কিছু লোক থাকে না, কাজ দাও টাকা দাও শেষ, কাজ নাও টাকা দাও শেষ, এই টাইপের হলে ফেসে যদি এই ধরনের অ্যাপ্রোচ থাকে, আপনি অনেক ছবি দেখে বলবেন কি, আমি একটু কি বলে মজা নিয়েও কথা বলি, আপনারা কি কমফোর্টেবল কিনা? হ্যাঁ, গ্রামের ছেলে সবকিছুতে কমফোর্টেবল স্যার, গ্রামের ছেলে সবকিছুতে কমফোর্টেবল হয়।
এগুলোতে আমরা কমফোর্টেবল। আচ্ছা, মনে করেন আপনার জাফর সাহেব বিয়ে করেছেন? না স্যার, প্রতি ইয়ারে। ওকে, থ্যাংক ইউ। আপনাকে বিয়ের প্রস্তাবনা দেওয়া হলো ফ্যামিলি থেকে, ঘটক অনেকগুলো ছবি নিয়ে আসছে আপনার সামনে। এবার বাসার থেকে কিন্তু কেউ মেয়ে দেখতে এখনো যাননি, জাস্ট ছবিগুলো আপনার সামনে দেওয়া হলো। আপনার ফাদার মাদার কিন্তু অ্যানালাইসিস করতে বসছে, আপনার বড় ভাইরা অ্যানালাইসিস করতে বসছে। এবার ছবি দেখে কমেন্টস হচ্ছে মেয়েটা খুব মুডি, মেয়েটা খুব চঞ্চল, মেয়েটার সংসারী কি সংসারী না, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। এই যে ছবি দেখে অ্যাপ্রোচটা, ঠিক এগুলো কিভাবে হয়? ফেসের একটা ইয়া থাকে, ভাব থাকে, প্রত্যেকটা মানুষের ফেসে কিছু ব্যাপার থাকে। এই ফেসটা দেখে আপনি বুঝতেছেন লোকটা মুডি অথবা সে ফ্রেন্ডলি কিনা, কথোপকথনে মানে ইজি কিনা। ফ্রেন্ডলি মানে এটা বলতে চাচ্ছি যে তার সাথে যখন আপনি ডিসকাস করবেন কোনো বিষয়ে, সে খুব পোলাইটলি এই ব্যাপারগুলো আপনাকে ফ্রেন্ডলি খুব ব্যাপারগুলো আলোচনা করবে, এরকম। এইটা আপনার ফেসে ফার্স্টলি অ্যারোগেন্ট বা খুব মুড নিয়ে ভাব, বা আমি অনেকে যেটা করে খুব প্রফেশনাল লুক দিতে গিয়ে ছবিটা হয়ে যায় খুব কাট্টা কোট্টা। বোঝাতে পারলাম? ওইটা থাকতে পারবে না। এখন ওইটা কি হবে? ফেসের ভিতরে হার্ডনেস থাকবে না, ফেসের ভিতরে সফটনেস থাকবে। সফটনেস, এই সফটনেসটা কিভাবে আনবেন? এটা হচ্ছে চোখের চাহনিটা অনেক সময় বড় হয়ে যায়। জাফর সাহেব, আপনার যখন চাহনিটা এখন বর্তমানে আছে, এটা কিন্তু আসলে খুব মনে হচ্ছে খুব খেয়াল করে কিছু আপনি দেখছেন। না না, ভালো হয়নি তা বলছি না, ছবিটা ভালো হয়েছে, কিন্তু হয়তো এটা যদি আপনি আপওয়ার্কে দেন, প্রথমত থিঙ্ক করবে একটা যে আপনি এটা দিয়েছেন জাস্ট হয়তো একটা জায়গায় বসে স্টুডিওতে ছবি তুলতে বলেছে পাসপোর্ট সাইজের, আপনি তাকায় এবার বললেন যে হ্যাঁ ছবি তোলো। ব্যাপারটা আমি এই ধরনের বলেছি। আপনাকে ইজি হতে হবে ছবি তোলার সময়, আপনাকে ইজি হতে হবে। যখনই ইজিলি ছবি তুলবেন দ্যাট মিনস আপনি কমফোর্ট আছেন। আমি দেখি প্রত্যেকের ছবিটা একটু দেখি বলি, আপনাদের এই সমালোচনা করলে আবার মাইন্ড করবেন না তো? না স্যার, এক্ষেত্রে তো প্রফেশনাল থাকতে হবে। দেখেন, আমি আপনাদেরকে যা বলছি শেখার জন্য বলছি। অনেকে যদি ওভার স্মার্ট থিঙ্ক করেন নিজেকে, সেটা আলাদা ব্যাপার। স্যার আপনি আমার মুখের কথাটা কেড়ে নিয়েছেন স্যার। আচ্ছা, এইখানে এটা হচ্ছে হেলাল জেএনইউ, ওনার যে ছবি তোলার মানে ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছি, এটা আমার পছন্দ হয়েছে। হেলাল জেএনইউ, দেখেন সবাই, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ভালো হয়েছে। দেখেন ওনার ফেসিয়াল এক্সপ্রেশনটা, কিন্তু প্রবলেম কি বলেন তো? ওনার ব্যাকগ্রাউন্ডে ছবি আছে। জি স্যার, ব্যাকগ্রাউন্ডটা সমস্যা। আবার জাফর সাহেবের যেটা ভালো হচ্ছে সেটা হচ্ছে উনি ব্যাকগ্রাউন্ডটা ফ্রেশ করে ফেলেছেন, ব্যাকগ্রাউন্ড কিন্তু ফ্রেশ, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা সলিড কালার আনইজি হিসেবে আছে এখানে। আনইজি মানে আমার ছবিটা একটু আনইজি ফিল করতেছি, এরকম ভাব। আপনি কাট্টা কোট্টা হয়ে গেছেন, আপনি মানে ছবি হ্যাঁ, তোলার মানে সময় জড়সড় একদম স্ট্রেট হয়ে গেছেন, নড়াচড়া বন্ধ। জি স্যার, জি। বাট আমি বলছি যে এই যে ছবিটা হেলাল সাহেব যে ছবিটা তুলেছেন, উনি মানে কি বলে একেবারে কমফোর্ট ফিল করছেন, ডিসকমফোর্ট নাই, ওনার ছবি তোলাটা সাবলীল। এবং উনি যে একটা মিষ্টি হাসি দিয়েছেন, হেলাল সাহেব আপনি মাইকে আসতে কি লজ্জাবোধ করেন? না না, আপনার প্রশংসা করা হচ্ছে তো? যেমন দেখেন তেমন না, লজ্জা হতে পারে না। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা যদি না থাকে, এই ছবিটাই কিন্তু প্রোফাইলে দিয়ে দেওয়া যায়। তা আমি বলতে চাচ্ছি এটা যে ছবি হতে হবে এরকম, যেমন আমি ছবিটা তুলেছি, আমার ছবিটার মধ্যে কোনো হার্ডনেস আছে কি যে না ছবিটা তোলার সময় তার কমফোর্ট ফিল করছে না, বা সে যে ড্রেস আপ হয়েছে এই ড্রেস আপে সে ডিসকমফোর্ট ফিল করছে, এরকম কিছু না। আপনাকে কমফোর্টনেস দেখাতে হবে ছবিতে ফার্স্ট। আমি এটা সবাইকে বোঝাতে পেরেছি? স্যার ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। ওকে, আমি কোনো পয়েন্টটাকেই ছোট করে দেখছি না প্রোফাইল ক্রিয়েশন মার্কেট প্লেসের। তবে আপনারা জেনে যাবেন একটা পারফেক্ট প্রোফাইল এবং মার্কেটে কাজ করতে গেলে কত দিকে আমাদের নজর দিতে হয়। এই মার্কেটে কেউ চেনে না আপনাকে, আপনি কাউকে চেনেন না, কেউ আপনাকে দেখে না, আপনি কাউকে দেখেন না, সবাই ভার্চুয়াল। তো যার কারণে এই ছোট ছোট পয়েন্টসগুলো খুব ক্যারি করে। একটা পরীক্ষায় আপনাকে 10টা কোয়েশ্চেন দেওয়া হয়,
আপনি প্রত্যেকটার অ্যান্সার করে 100 মার্কসের মধ্যে কিন্তু 5 মার্কটা আগে উঠান, এরপরে আপনি উপরের দিকে যান। জি স্যার। তো প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আপনার কাছে ভ্যালুয়েবল এই মার্ক ক্যারি করার জন্য। কিছু কিছু জায়গা আছে বেশি মার্ক, কিছু কিছু জায়গা ছোট মার্ক, কিছু কিছু জায়গায় ডিটেলস লিখতে হয়, কিছু কিছু জায়গায় শর্টে লিখে মার্ক পাওয়া যায়। তো আমরা যখন একজন ক্লায়েন্টের ট্রাস্ট গেইন করার চেষ্টা করি, ফার্স্ট টাইমে কিন্তু ফুল ট্রাস্ট পাই না। আমাদের এইরকম কিছু কিছু টপিক্সের উপর থেকে থেকে পয়েন্ট গ্যাদার করে করে তারপরে তার কিন্তু ট্রাস্টের 100% না হলেও 80% পাওয়ার চেষ্টা করি। তো ছবিটা হচ্ছে খুব ফাস্ট ইফেক্ট, এই জায়গাটা কখনোই মিস করা ভুল। সবাই প্রথম দর্শন দেখবে আপনাকে, যদি কম্পিটিশন বেশি যেখানে বললেন মার্কেটে, অর্থাৎ অনেক লোক আছে, আপনার ছবিটার কারণে আপনি অনেকের থেকে হুট করে আগায় গেলেন, অনেকের থেকে আগায় গেলেন, তার মেন্টালি একটা অ্যাটাচমেন্ট আপনি ড্র করলেন। তো গেল প্রথম কথা হচ্ছে আপনার ছবি তোলাটাতে কমফোর্টনেস শো করতে হবে, যে আপনার ফেসে কোনো ধরনের হার্ডনেস নেই, ডিসকমফোর্টনেস নেই। এক। দ্বিতীয় কথায় আসি, এই যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছেন নীল, ঠিক আছে, আরমানুল্লাহ মণ্ডল, এই ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে না, সামথিং দিতে হবে হচ্ছে লাইটার, এরকম। এই যে ডাক্তার সাহেব, এই যে ব্যাকগ্রাউন্ড দেখছেন, ইভেন আমিও সম্ভবত ওই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি, লাইক দিস, এই ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করব। ফ্রেশ করব নাকি না এইটাই থাকবে? জি জি, ব্যাকগ্রাউন্ডটা কি আরেকটু ফ্রেশ করব? না না, আপনার ব্যাকগ্রাউন্ড পারফেক্ট আছে, আপনার ছবির লাইটিং ঠিক আছে, কিন্তু আপনার ফেসটা একটু সামনে আনতে হবে। আপনার ছবিটা হচ্ছে আপনার ফেসটাকে ক্লিয়ার এবং একটু বিগার করতে হবে। যেমনটা দেখেন, আমি এই যে ছবিটা তুলেছি, আমি এটার অরিজিনাল ছবিটা বের করি দেখি। স্যার এই ছবি কি মোবাইলে তুলেছেন না ক্যামেরাতে? এটা আমার ক্যামেরা আছে, ডিএসএলআর, আমি আমার স্টুডিও আছে পার্সোনালি। আমার ছোট ভাই একজন হচ্ছে ইউটিউবার, তো দ্যাটস ওয়াই এগুলো আমি ম্যানেজ করে ফেলতে পারি ইজিলি। আপনাদের এখন ক্যামেরায় অনেক হিউজ অপরচুনিটি আছে, এগুলো করতে পারেন। হোয়ার ইজ দ্য পিকচার, আমি একটু আমার এটার ফুল পিকচারটা বের করে আনি আগে, ফেসবুকে মাইট বি পেয়ে যাব। এটা হচ্ছে আমার ছোট ভাই। সেম। স্যার ওনার ইউটিউবের লিংকটা আমাদেরকে দিয়ে দিন। আপনার হোম টাউন কোথায় স্যার? আমার হোম টাউন খুলনা। ও না, এটা কিন্তু আমার পিকচার না। হ্যাঁ, এটা হচ্ছে আমার সেই ছবিটা, বাট এটা কিন্তু একেবারে ক্লিয়ার না, বাট ফেসটাকে আপনি বুঝতে পারছেন। এটা কত আগের? 2013 সালে। ওরে বাপরে। তো ছবি এটাতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনাকে ক্লিয়ারলি দেখা যাবে, আপনাকে ক্লিয়ারলি বুঝতে পারবো আমি। আর ডাক্তার সাহেব, আপনার যে ছবিটা, ওয়্যার ইজ আপনার যে ছবিটা, এইখানে প্রবলেম হচ্ছে আপনাকে আপনার ফিগারটা চলে আসছে, মানে আপনার বডিটা চলে আসছে, আপনার ফেসটা দূরে চলে গেছে। আপনাকে আরও ক্লোজে আসতে হবে একটু, হ্যাঁ, যাতে করে আপনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যায়। আর আপনার ছবিটা তো যথেষ্ট স্পন্টানিয়াস ফ্যাক্ট রয়েছে। স্পন্টানিয়াস ফ্যাক্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি, আবু জাফর হয়েছে না, আপনার ফেসটাতে কমফোর্টনেস আছে এবং আপনার ফেসটাতে সফটনেস আছে, আপনার ফেসটাতে একটা হাসি আছে, যেটা আপনার ক্লায়েন্টকে কমফোর্ট দিবে বা ট্রাস্ট দেওয়ার মতো আপনার এটা আছে, এটা পারফেক্ট একটা ছবি আছে। বাট যে প্রবলেমটা হচ্ছে আপনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, ওইটা আসতে হবে। এটা গেল। তারপরে দেখেন, এই যে আপনার এই ছবিটা চলবে না, ব্যাকগ্রাউন্ডও চলবে না, ছবিও চলবে না, কারণ ছবিটাতে আপনার ফ্রেশনেস নাই, মনে হচ্ছে খাটাখাটনি করে ঘেমে গেছেন।
তারপরে এই ছবিটা চলবে না, এটা মনে হচ্ছে স্ক্যান করা পাসপোর্ট সাইজের ছবি থেকে। আর এই ছবিটা চলতো আপনি যদি ফিল্টার না দিতেন, আপনার ব্যাকগ্রাউন্ড যদি সলিড কালার হতো, একটু হাসি লাগবে, এখানে হাসিটা কম আছে। মোর্শেদ আলম, আপনার ছবিটায় কিন্তু হাসি নেই, খুব অল্প, মানে ধরা যায় না। হাসিটা দিতে হবে এমনভাবে আপনি তাকে কমফোর্ট দেওয়ার জন্য যে হাসি দেন। মনে করেন আপনার ফ্রেন্ড সার্কেল আপনাকে একটা জিনিস শেয়ার করছে, তাকে আপনি কমফোর্ট দেওয়ার জন্য একটা হাসি দেন না? এইটা কিন্তু আবার আমার এই প্রোফাইলটা কিন্তু অন্য স্টাইলে তোলা, এটা কিন্তু প্রোফাইলে এই কারণেই দেই নেই। এটা দেওয়ার মানে হচ্ছে খুব ভাব নিয়ে ফেলছি। আচ্ছা, আপনারা আর একটা জিনিস খেয়াল করবেন, ড্রেস আপের ক্ষেত্রে এই ধরনের ড্রেস দিবেন না। এই ধরনের ড্রেস কেন দিবেন না? এটা হচ্ছে ক্যাজুয়াল ড্রেস, আপনি ঘুরতে যাচ্ছেন বা সামহাও, এইটা হয় হেলাল জেএনইউ, এই ধরনের ড্রেস, মানে একটা সলিড শার্ট হলে হয়, টি শার্ট হলেও প্রবলেম নাই, বাট সেটা যেন এই যে আপনার বুকে দেখা যাচ্ছে অনেক কিছু লেখা, এগুলো না, ঠিক আছে? ফানি কিছু না হবে, আপনাকে একটু প্রফেশনাল লুক আনতে হবে। তাই থিঙ্ক আপনারা যথেষ্ট এটা আন্ডারস্ট্যান্ডিং পেয়েছেন যে ছবিটা কেমন হওয়া উচিত। ফ্রেন্ডলি থাকতে হবে, ফ্রেন্ডলি আপনার ফেসের ভিতরে, যে আপনি কারোর সাথে কেউ আপনাকে নক দিলে, কথা বললে আপনার তার সাথে খুব আন্তরিকভাবে কথা বলবেন, জেন্টেলিটি থাকবে ফেসে, আপনার ট্রাস্টি থাকবে। ট্রাস্টিটা কেমনভাবে আপনি আনবেন? ওই যে বললাম, কেউ আপনাকে কিছু বললো, তাকে আশ্বাস দেওয়ার জন্য আপনি একটা মিচকি হেসে তাকে একটা ভাব দেন না আপনার ফেসটা, বা আপনি আপনার কাছে কোনো একটা সমস্যা সে এক্সপ্রেস করছে, তখন আপনি তাকে আপনার ফেসটাকে যেভাবে নরম করে বা তার সাথে যে ভঙ্গিটাই কথা বলেন, ওই ফেসটা, এটা আসলে প্র্যাকটিসের বিষয়। এটা আপনি ধীরে ধীরে যখন অনেক পিপলের সাথে যোগাযোগ করবেন, অনেক পার্সনের সাথে কথা বলবেন, অটোমেটিক্যালি এই ধরনের লুকটা বা আপনার ইয়েটা অভ্যস্ত হয়ে যাবেন। তা আপনি 10টা 15টা ছবি তুলে তার থেকে আপনি বাছাই করবেন যে এই ধরনের পিকচার কোনটা হয়। এটা গেল আপনার ছবির ক্ষেত্রে। তা আপনারা একটা কাজ করেন, আপাতত এই ছবি যাদের আছে, যাদের নেই তারা যেটা করবেন, ব্যাকগ্রাউন্ড অবশ্যই এই ধরনের একটা কালার দিবেন, অফ হোয়াইট বা একটু গ্রে হালকা। দেন আপনার ছবিটা ক্লিয়ার লাইটিং থাকবে, আপনার ফেস, আপনার বডি, এটাতে ক্লিয়ার লাইটিং থাকবে, এবং ক্লিয়ার লাইটিং থাকবে, আপনাকে দেখা যাবে পারফেক্টলি। দেন একটা স্মাইলি থাকবে, যে স্মাইলিটা ক্লায়েন্টকে কমফোর্টনেস দিবে, আর আপনার ফেসের ভিতরে সফটনেস থাকবে, হার্ড থাকবে না যে আপনি স্ট্রেট দাঁড়িয়ে আছেন বা স্টিল হয়ে গেছেন এরকম। নোট করেছেন কথাগুলো নাকি ভিডিওর জন্য বসে আছেন? জি স্যার, নোট করেছি। থ্যাংক ইউ। এই ছবিটা আপনি আপলোড করবেন। আর একটা ব্যাপার, পাসপোর্ট সাইজের ছবি দিবেন না। দেখেন আমি একটু অ্যাঙ্গেলে দাঁড়িয়েছি, বাট ফেসটা তাকানো কিন্তু সোজাসুজি। তারপরে এখানে আমি যেটা দেখলাম, ডাক্তার সাহেবের যে ভঙ্গিটা আছে, সরাসরি না দাঁড়ালেও চলবে নাকি? একটু বাঁকা হয়ে ফেসটা অ্যাঙ্গেলে, মানে আমি দেখাই। এই যেমন এনি যে স্টাইলে দাঁড়িয়েছেন, এটা সমস্যা নাই। হেলাল সাহেব যেভাবে দাঁড়িয়ে আছেন সমস্যা নেই, ডাক্তার সাহেব যেভাবে দাঁড়িয়েছেন কোনো প্রবলেম নাই। এই স্টাইলগুলো ফলো করেন। আমার ফটোটাই কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলে হ্যাঁ, হয়ে আপনার যাবে? ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট লাইট করে দিলেই সরিয়ে দিয়ে করলে হচ্ছে। তবে এইখানে একটা প্রবলেম পাচ্ছি, সেটা হচ্ছে আপনার পিঠে আলো পড়েছে। মানে আমি চাচ্ছি ছবিটা হবে একটু অফিসিয়াল ছবি টাইপের। অফিসিয়াল মানে ড্রেসড আপ না, ড্রেস আপ না। বুঝতে পারছি। স্যার এগুলা কি পিএনজি তে করব? তাহলে তো ব্যাকগ্রাউন্ড থাকবে না। না, পিএনজিতে কেন করবেন আপনি? এইটা করেন, জেপিজি করেন। এই যে এরকম ব্যাকগ্রাউন্ডটা এই কালার, ডাক্তার সাহেবের ছবি পিকচার ফেসটাও কিন্তু ক্লিয়ার আছে। মনে হয় না যে উনি বাইরে দাঁড়িয়ে ছবি তুলেছেন, উনি একটা অফিসিয়াল এনভায়রনমেন্ট বা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে ভালো লাইটিংয়ে ছবিটা তুলেছেন।
কিন্তু হেলাল সাহেব আপনার ছবিতে মাথায় রোদ পড়েছে, ঘাড়ে রোদ পড়েছে। আমি বলেছি আপনার ছবি তোলার স্টাইল, ফেসিয়াল এক্সপ্রেশন, অ্যাঙ্গেল সব ঠিক আছে, শুধু লাইটিংটা ঠিক নাই এবং ব্যাকগ্রাউন্ড। আমি চাইবো কালকে বা বুঝতে পারছি, কালকে কি আপনারা সবাই এই ছবি তুলে আপনারা আপনাদের ছবিগুলোকে রেডি করতে পারবেন? জি স্যার, আজকে আমরা মোটামুটি দেখতে পারবো। ইনশাআল্লাহ ফাইন, হয়ে যাবে। ওকে। তাহলে পিকচারের ব্যাপারটা আমরা বুঝলাম যে আমাদের একটা ছবি কিভাবে দিতে হবে। ছবিটা গেল 1 নম্বর পিকচার। 2 নম্বরে চলে আসি টাইটেল। কতজন আছেন ক্লাসে? আলটিমেটলি 16 জন কি 15 জন? 16 জন স্যার, আপনি ছাড়া। 2 নম্বরে চলে আসি টাইটেল। টাইটেল এইখানে টাইটেল ডিফারেন্ট পারসন ডিফারেন্ট ভাবে দেন। আচ্ছা, আমাকে 2-1 জন জাফর ভাই বলেন যে আপনি টাইটেল দিলে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপার হিসাবে আপনি কি ধরনের টাইটেল চুজ করতেন? প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার। প্রফেশনাল। আপনারা designer। সবাই একটু নোট করবেন যে যেটা বলছেন আমি কি বলছি। প্রথমে পিকচারের ব্যাপারটা গেল, সেকেন্ডলি আমরা চলে আসি টাইটেলে। তো আমরা টাইটেল চয়েস করব, কি টাইটেল দেওয়া যায়। দেখেন উপরে কি বলছে, আগে একটু পড়বো। আমরা সব সময় পড়ার উপরে থাকবো। যত পড়বেন আপনার ইংলিশ এটাও বাড়বে, ভালো নলেজ, পাশাপাশি আপনার ইনফরমেশনও পাচ্ছেন। আমি প্লাসটা কখন প্রেস করলাম? এখনই প্রেস করে গেছে। উপরে টাইটেলে কি লেখা আছে? ইন্টার এ সিঙ্গেল সেন্টেন্স, একটা সেন্টেন্স, সিঙ্গেল সেন্টেন্স, ডেসক্রিপশন অফ ইউর প্রফেশনাল স্কিলস অর এক্সপেরিয়েন্স। একটা এক্সাম্পল দিয়েছে, এক্সপার্ট ওয়েব ডিজাইনার উইথ অ্যাজাক্স এক্সপেরিয়েন্স। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল যে আপনি এই ধরনের কিছু ইউজ করবেন যেটা আপনার স্কিল বা আপনার এক্সপেরিয়েন্স, প্রফেশনাল স্কিল এবং এক্সপেরিয়েন্সটাকে হাইলাইটস করবে। আপনাকে একটা এক্সাম্পলও দেখিয়ে দিয়েছে। তারপরও আমরা একটু দেখেন আমি কি লিখেছি, ওয়ার্ডপ্রেস, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, পিএইচপি অ্যান্ড মাইস্কুয়েল এক্সপার্ট। এইভাবে আপনারা শুরু করতে পারেন। আবার উপরে যেভাবে লিখছে এক্সপার্ট ওয়েব ডিজাইনার উইথ অ্যাজাক্স এক্সপেরিয়েন্স। কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার এই জিনিসটাও এক প্রকারে মার্কেটিং হয়। সার্চে প্রথম দিকে বা ক্লায়েন্ট যখন এই রিলেটেড কোনো জবে কাউকে হায়ার করার জন্য জব পোস্ট করে তখন তাকে সাজেস্ট করা হয়। ইভেন সরি মানে ওই রিলেটেড স্কিলগুলো যারা আছে তাদেরকে এক্স্যাক্টলি। তো একজন ওয়ার্ডপ্রেস রিলেটেড একটা সাইট বা একটা কাজ দিয়েছে, কিন্তু আমি লিখেছি ওয়েব ডিজাইন ডেভেলপার বা এক্সপার্ট ওয়েব ডিজাইন অ্যান্ড ডিজাইনার বা ওয়েব ডেভেলপার, শুধু লিখে রাখলাম উইথ ওয়ার্ডপ্রেস। এখন দেখা গেল ওয়েব ডিজাইনিং একটা কাজ আসছে, হয়তো আমি এটা পারি আমার ক্যাটাগরি, কিন্তু ওটা কি হলো আমাকে লিস্ট আপ করলো না, অনলি ফর মাই টাইটেল। তো টাইটেলটা আপনি এমনভাবে একটু ট্রিকি করবেন, খুব বেশি ট্রিকি লাগে না, যাতে করে আপনাকে ওই ধরনের ফিল্টারিংয়ে আপনি থাকেন। আপনার এইটা হচ্ছে মেইন কনসার্ন। সাপোজ আমি ক্লায়েন্ট, আমি ওয়েব ডিজাইনিংয়ে একটা জব পোস্ট করলাম, আমাকে জব পোস্ট করার সাথে সাথে উপরে 10 জন কি 20 জন লোককে সাজেস্ট করবে। এটা হচ্ছে আপওয়ার্কের সিস্টেম। তো সেই লিস্টে যদি আপনি চলে আসেন তো সে কিন্তু ইনভাইটেশন পাঠিয়ে দেয় প্রথমেই, আপনি বিট করবেন, তার থেকে আপনি জব পোস্ট করার পরে সে বসে থাকবে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা, তারপরে সে চুজ করবে। আবার কিছু ক্লায়েন্ট থাকে ম্যাক্সিমামই যে ইমিডিয়েটলি পার্সন দরকার, তার সার্চ করে সে ইনভাইটেশন পাঠিয়ে দেয়, দেন তার সাথে ইমিডিয়েটলি কমিউনিকেট করে। তো আমাদের টার্গেট হচ্ছে সার্চ ইঞ্জিনে আসা, তাদের ফিল্টারিংয়ে আসা। আমি যেহেতু ওয়ার্ডপ্রেসের রিলেটেড কাজ করি, ওয়েব ডিজাইন রিলেটেড কাজ করি, ইভেন ওয়েব ডেভেলপমেন্ট। এখন কেন ওয়েব ডেভেলপমেন্ট না দিয়ে পিএইচপি অ্যান্ড মাইস্কুয়েল দিলাম, এইটাই আসি। স্যার এটা একটা
এটা একটা মানে ব্যাক এন্ড এরিয়া এবং ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখন ওইটা ওয়েব ডেভেলপমেন্টে যখন আপনি দিবেন, আসলে যখন কেউ জব পোস্ট করে তখন ওয়েব ডেভেলপমেন্ট লেখে না, কি লেখে এক্সপার্টিস লেভেল কি কি লাগবে, পিএইচপি মাইস্কেল লাগবে, লারাভেল লাগবে, জাভাস্ক্রিপ্ট লাগবে, এটসেট্রা এটসেট্রা, তাই না? তো তখন কিন্তু এই ফিল্টারিংয়ে আমি ওয়েব ডেভেলপমেন্টের যতগুলো পার্ট আছে যদি সে রিকোয়ারমেন্টসে লিখে দেয় যে আমার পিএইচপি এবং মাইস্কেল রিলেটেড কাজ, আমি লিস্টেড হয়ে যাচ্ছি। দেন ওয়েব ডিজাইন, এখানে রেসপন্সিভ কথাটা কেন অ্যাড করলাম? ওয়েব ডিজাইন লিখলে, হ্যাঁ বুটস্ট্র্যাপ লিখলেও ওখানে কিন্তু আপনার রেসপন্সিভ কথা চলে আসে। আবার বুটস্ট্র্যাপ ছাড়াও অসংখ্য ফ্রেমওয়ার্ক আছে যেগুলো রেসপন্সিভ ডিজাইন করে, তো তাদের ওইখানে যদি রেসপন্সিভ কথাটা উল্লেখ থাকলেই আমি কিন্তু লিস্টেড হয়ে যাব। আর ওয়ার্ডপ্রেস রিলেটেড কথা থাকলে তো শুধু ওয়ার্ডপ্রেসই যথেষ্ট। এই কয়টা জিনিস থিঙ্ক করে আমি টাইটেলটা সেট করেছি। তো মানে হচ্ছে আপনি থিঙ্ক করবেন এই যে টাইটেলের থিঙ্কিংটা কিভাবে আসছে। আমি এইখানে জব পোস্ট আছে, ফাইন্ড ওয়ার্ক, এখানে গেলে প্রথমে আপনি জব অ্যানালাইসিস করবেন। আপনি অ্যাকাউন্ট করার পরে ওইগুলো যখন সাজাবেন, যেমন আমি যদি ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজ করার চেষ্টা করি, এই পোস্টটায় যদি যাই, এগুলো সার্চের বিষয়, অ্যানালাইসিসের বিষয়, দেখবেন এখানে তার কিন্তু এক্সপার্ট লেভেল বলে দেওয়া। দেখেন তো ওয়েব ডিজাইন, এখানে বলা আছে ওয়েবসাইট রিডিজাইন, এখানে ওয়ার্ডপ্রেস রিলেটেড শুধু ওয়ার্ডপ্রেস লেখা আছে। গ্রাফিক্স ডিজাইন, ভিজুয়াল ডিজাইন, অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর, এটা লেখা আছে। আর এটার মধ্যে সে ডেসক্রিপশনে কী কী লিখছে, ওয়ার্ডপ্রেস রিডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হোম পেজ, ওয়ার্ডপ্রেস কথাটা আছে। আমি কিন্তু অনায়াসে তার এই ফিল্টারিংয়ে পড়ে যাচ্ছি। আবার একটা ক্রাইটেরিয়া গেল, দেন ওয়েব পেজ ওয়েবসাইট রিডিজাইন, এখানে রিডিজাইন এটা ম্যাচ করেনি, কিন্তু আমি তার ডেসক্রিপশনে একটু যাই, ডিজাইনিংয়ের কথাটা আছে। তো মোটামুটি আমি তার এই ফিল্টারিংয়ে কিন্তু পড়ে যাচ্ছি। এখন আমি আরও একটা জবে যাই, আমি যদি একটু ওয়েব পেজ ডিজাইনিংয়ে যেতে চাই, ওয়ার ইজ দ্য ওয়েব পেজ ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এই যে ওয়েব ডিজাইন, ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন, এইখানে বলা আছে নিড ইউআই ইউএক্স ডিজাইনার টু ইমপ্রুভ ইউআই ইউএক্স অফ ওয়ার্ডপ্রেস, তার ওয়ার্ডপ্রেস রিলেটেড কথা আসছে, আমি এইখানেও লিস্টেড হয়ে যাব। পরেরটায় তার ডেসক্রিপশনে গেলে হয়তো আরও ডিটেলস পেয়ে যাব। এইখানে সে কিন্তু ডিরেক্টলি বলেছে ওয়েব পেজ ডিজাইন, রেসপন্সিভ ডিজাইন, এই দুটো তার লাগবে, এই দুটো তার লাগবে। দেখেন তো আমার এখানে কি কি আছে, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, আমি কিন্তু লিস্টেড হয়ে যাব। ওয়ার্ডপ্রেস তো তার টাইটেলেও আছে। তো আমাকে যে কোনো উপায়ে তার রিকোয়ারমেন্টস, তার টাইটেল, তার যে চাহিদা, এগুলোর সাথে ম্যাচ হয়ে যেতে হবে। এই থিঙ্কিংটা করে আমাকে একটু লিখতে হবে, তবে একটা সেন্টেন্স হতে হবে, মানে মিনিংফুল হতে হবে। এমন দিয়ে রাখলেন যার কোনো মিনিং নাই। আমি এখানে একটা মিনিং রেখেছি যে আমি এই জিনিসগুলো এক্সপার্ট, কিন্তু অনেকে জাস্ট কমা কমা দিয়ে ছেড়ে দেয়, মানে ওটা সেন্টেন্স হয় না। আর আমি বলেছি ওয়ার্ডপ্রেস, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, পিএসপি অ্যান্ড মাইএসকিউএল এক্সপার্ট। আবার এখানে লিমিটেশন আছে যে নির্দিষ্ট সংখ্যার উপরে আপনি লিখতে পারবেন না, মানে অক্ষর আছে সম্ভবত 255টা, এর উপরে লিখতে পারবেন না, তাহলে খুব শর্ট স্পেস, এটা হিসাব করে লিখতে হবে। তো এই ধরনের কিছু লিখলে বেটার। আমি কি কি বললাম টাইটেলে, ওয়ার্ডপ্রেস আপনি যে যে স্কিল এবং এক্সপার্ট, কোন কোন স্কিল আছে এবং কি কিসে আপনি এক্সপার্ট, এটুকুই বলে দিচ্ছেন। এইখানে আমি একটু ট্রিক্স খাটিয়েছিলাম। রেসপন্সিভ ওয়েব ডিজাইন, শুধু ওয়েব ডিজাইন লিখলেই ছেড়ে দেয় অনেকে। জি স্যার। কিন্তু বুটস্ট্র্যাপ কথাটা চাইলে উল্লেখ করতে চায়, সে খুব চিন্তা করে আমি তো বুটস্ট্র্যাপটা উল্লেখ করতে পারি, কিন্তু ওই একটা উল্লেখ করলে আর কিছু দেখা যায় অ্যাড করতে পারে না। তো আমি একটু ট্রিক্স করলাম। তা আপনারাও চাইলে আপনাদেরও হয়তো কোনো আইডিয়া ট্রিক্স এখানে ইমপ্লিমেন্ট করতে পারেন।
এইটা হচ্ছে টাইটেল লেখার ফ্যাক্টর। আপনারা এইভাবে টাইটেল লিখবেন। তো আপনারা কে কি করছেন সবাই দেখছেন, কে কি করছেন? জি স্যার। আপনারা কেউ কি শুরু করেছেন? না স্যার, না স্যার, আমি না স্যার, নোট করতে। স্যার আমি নোট করতেছি। নোট করছেন? ওকে ফাইন। তাহলে নোট করে আমি কি কালকে সবার প্রোফাইলটা একবার চেক করব, এটা ভালো হয়? জি স্যার। জি স্যার, এখন আমরা মনোযোগ জি দিয়ে স্যার, এটা ভালো হবে। ভেরি গুড। তাহলে আমি প্রত্যেকটা টপিকস আলোচনা করে যাই। আপনারা রাতের মধ্যে এটা কমপ্লিট করবেন আর আমি কালকে চেক করব ইনশাআল্লাহ। জি স্যার। পারফেক্ট যাদের প্রোফাইলগুলো হবে তাদের প্রোফাইল নিয়েই আমরা বিডিং এ নামবো। তো এটা গেল একটা ব্যাপার। তাহলে আমরা দুটো পার্ট। আপওয়ার্কে কি প্রোফাইল ভেরিফাই করার লাগে না? মানে ওই যে একটা প্রসেস ছিল বোধহয়। হ্যাঁ, এটা সাবমিট করতে হবে। সাবমিট করার পরে ওরা রিভিউ করে অ্যাপ্রুভ দিয়ে দিলে তখন আপনার হয়তো 60টা কানেক্ট দিবে যেগুলো দিয়ে বিট করবেন। আদারওয়াইজ প্রাইমারি লেভেলে দুটো কানেক্ট দেয় বা দুটো বিট করতে দেয়। আচ্ছা ঠিক আছে। যাব প্রসেস বাই প্রসেস আমরা আগাবো। আচ্ছা স্যার, রেজিস্ট্রেশন এন্ড সাবমিট প্রসেসটা দেখালে ভালো হতো মেবি। রেজিস্ট্রেশন করে সাবমিট প্রসেস ওখানে নরমাল। আপনাকে এর পরের স্টেপস হচ্ছে আপনার ভেতর এগুলো সাজিয়ে তারপরে রিভিউর জন্য আপনাকে রিকোয়েস্ট করতে হবে। স্যার আপনি যে ক্যাটাগরিগুলো দিবেন স্যার, ওগুলাতে স্যার যদি ইয়ে থাকে। সাজু ভাই শুনতে পাচ্ছি না, কথা আস্তে আস্তে আসতেছে সুজু ভাই। স্যার শুনতে পাচ্ছেন? এবার ঠিক আছে। হ্যাঁ পাচ্ছি। আমি বলছি যে আপনি যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করবেন সেগুলো যদি বেশি কম্পিটিশন থাকে তাহলে ওরা ইয়ে করেন, অ্যাপ্রুভ করেন। ভাই আমি বুঝি নাই এখনো কথা, অনেক আসতে হচ্ছে। স্যার আমি বুঝতে পারছি যে বলতেছে ক্যাটাগরি যেটা সিলেক্ট করবেন, চুজ করবেন, ওইটা যদি বেশি কম্পিটিশন থাকে, মানে বলতেছে এইটা বলে বেশি ইয়া হয়, মানে গ্রান্টেড হয়, তাই বলতেছে। কোনটা? এটাই তো না সুজু ভাই? মানে যেই ক্যাটাগরিতে মানে সিলেক্ট করা হবে, যেই ক্যাটাগরিতে কাজ করবে। হ্যাঁ, আমি তো অবশ্যই ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এই ক্যাটাগরিতে আছি। জি স্যার। কারণ আপনারাও তো ওই একই ক্যাটাগরিতে থাকবেন, আপনাদের তো সেটা নিয়েই আগাচ্ছি। আমার এখানে আরও দুটো প্রোফাইল আছে, কিন্তু আমার জেনারেল প্রোফাইল যেটা সেটা হচ্ছে এই ক্যাটাগরির। ইভেন এখানে আপনার ক্যাটাগরি সিলেকশনের জায়গা আছে, এই জায়গায় স্কিল আছে ক্যাটাগরি সিলেক্ট করার। প্রথম দিকে আপনার হচ্ছে ডিজাইন ডেভেলপমেন্ট। কয়টা ক্যাটাগরি সিলেক্ট করতে দেয় এখন? স্যার আমি যখন করছিলাম না স্যার, তখন এই গ্রাফিক ডিজাইনের উপরে করছিলাম, তখন ওরা অ্যাপ্রুভ দেয়। এটা আপনি চেঞ্জ করাতে পারেন, আপনি এখন এটা চেঞ্জ করে নিতে পারেন যে কোনো সময়। কিন্তু স্যার আমি অ্যাপ্রুভ কোড করাইছি স্যার, ওটা অন্য সিস্টেমে করাইছি, হচ্ছে মানে যেগুলোতে কম্পিটিশন নাই, যেমন এই যে মানে লিগ্যাল, যেমন আপনার অ্যাডভোকেসি যেগুলো, এগুলো যে মানে মেডিকেল, এগুলো দিয়ে করছিলাম। পরে যখন অ্যাপ্রুভ হইলো তখন আমি ক্যাটাগরিগুলো আমার মতো করে দিচ্ছি। ওকে ফাইন, তাহলে আপনি তো অলরেডি জানেন। জি স্যার, এই জন্য বলছি যেগুলো আপনি দিচ্ছেন এগুলো কি আদৌ হয় কিনা এটা আমি বুঝতে পারিনি লাস্ট কথাটা, আদৌ কি? মানে এই যে স্যার আপনি ক্যাটাগরিগুলো দিচ্ছেন, মানে এগুলো যদি মানে প্রতিযোগী বেশি থাকে তাহলে কি সমস্যা হয় কিনা? না না, আমি প্রতিযোগীর দিকে যাচ্ছি না। আমি চাচ্ছি যে সার্চ ইঞ্জিনে আমার ফিল্টারিংয়ে আমি যেন একটু ওই লিস্টে আসি, ফিল্টারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রতিযোগী আমার এখানে আছে এটা আমি জানি। সারা ওয়ার্ল্ড গ্লোবালাইজেশন, এখানে আপনার আপওয়ার্কে শুধু বাংলাদেশি না, সারা ওয়ার্ল্ড থেকে লোক থাকে। তো এখানে আপনি কেন আগাবেন বা আপনাকে কেন চয়েস করবে, আপনার পসিবিলিটি প্রবাবিলিটি কি সেটা বলছি। প্রথম অপরচুনিটি হচ্ছে থার্ড ওয়ার্ল্ডে লেবার কস্ট কম। মানে আমরা ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, মালয়েশিয়া, এদের এই টেকনিক্যাল সাইডে লেবার কস্ট খুবই কম। একটা ইউএসএ একজন লোক কাজ করতে গেলে সর্বনিম্ন, ওটা বাদ দিই, একেবারে নিম্ন লেভেলের যারা ওয়ার্কার ইউএসএ, তাদের আওয়ারলি রেট হচ্ছে $12। আপনাকে যদি আমি এখানে একটা টেকনিক্যাল কাজে $12 দিই, আপনি হ্যাপি? তো বাইরে যারা ক্লায়েন্ট আছে, যারা কাজগুলো বাংলাদেশিদের বা আমাদের দিবে, এটার একটা প্রথম অ্যান্সার হচ্ছে কেন দিবে, সেই অ্যান্সারটা হচ্ছে আমরা খুব লো কস্টে কাজ করি। এই জন্য এই থার্ড ওয়ার্ল্ডের পিপলরা ফ্রিল্যান্সিং সাইডে এগিয়ে, মানে তাদের কাজ পাওয়ার
পসিবিলিটি বেশি। এখন কাজগুলো পাওয়ার জন্য যেহেতু একটা স্টেপ আমরা এগিয়ে আছি, আমি যদি আমেরিকা থেকে অ্যাকাউন্ট করি, অনেকে ভাবে আমেরিকা থেকে অ্যাকাউন্ট করলে কাজ পাবো না। ভাই, কাজ পেতে পারেন, তবে সেখানে আপনার অনেক ঝামেলা আছে। মানে একজন আমেরিকান আর একজন আমেরিকানকে যখন কাজ দিবে তখন তার ভিতরে ল বলে কিছু ব্যাপার আছে, কারণ সে আমেরিকান, তাকে ভুল করলে তার খেসারত যেমন দিতে হবে, এই জন্য তারা তাকে ভেরিফাই করে, তার ওখানকার অনেক আইডেন্টিটি লাগে, অনেক কিছু আছে। তা আপনি যখন থার্ড ওয়ার্ল্ডে আসবেন অনেক কিছু ছাড় পেয়ে যাবেন প্রথম চোটেই, এবং আপনার কাজ পাওয়ার পসিবিলিটিস বেশি। কারণ তারা কেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসে, তাদের এক্সিস্টিং সফটওয়্যার ফার্ম রেখে তারা লো চিপ কস্টে কাজ করাবে, এই কারণে। এখন আমরা যখন এই মার্কেট প্লেসে নিজেদেরকে একটু হাইলাইটস করব, আমরা যদি বুঝাতে পারি যে আমরা টেকনিক্যাল সাইডে আমরা জানি, ঠিক আছে, পাশাপাশি আমাদের প্রফেশনালিজমটাও আছে, তখন ওরা উইদাউট কোয়েশ্চেন আপনাকে কাজ দিবে। অনেকেই বলে যে তুমি কোন লেভেলে আছো, কেমন আছো ফ্যাক্টর না, কাজ পারলেই হচ্ছে। এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনার আমেরিকান একজন কোম্পানির একজন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, তো প্রথম অ্যাটিটিউডটা তার থিঙ্ক করেন যে আপনি একজন আমেরিকান, আপনি ওখানে জানেন আপনি ওয়ার্ল্ডের সেরা মাথা, কানাডা, ফ্রান্স, মানে তারা বড় লোক, আর আমরা হচ্ছে গরিব লোক, এই সেন্সটা হচ্ছে ফার্স্ট অফ অল তার থাকে। এখন সে একটা কাজ দিবে, সে কিন্তু মিনিমাম একটা স্ট্যান্ডার্ড খোঁজে, এই স্ট্যান্ডার্ড হলেই আমার জন্য যথেষ্ট, যে পার্সনটা এই স্ট্যান্ডার্ডে বা এই ক্যাটাগরি এই লেভেলের, আমার সাথে তার যায় কি না। ব্যাপারটা বুঝাতে পারলাম? জি স্যার, বুঝাতে পারছি। হ্যাঁ স্যার, বাংলাদেশিরা কি ভালো কাজ করে না স্যার? অবশ্যই কাজ করে, কিন্তু ওই যে আমি কি বললাম, আপনার সাথে যে সে কাজ করবে তার মেন্টাল অ্যাটাচমেন্টটা দরকার। সে আপনাকে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড চিন্তা করবে, কাজের জন্য না। আপনার প্রফেশনালিজম, আপনার স্মার্টনেস, আপনার কমিউনিকেশন স্কিল বলেন, মানে আপনার যে হয় না, আপনি যখন কি বলেন, কিভাবে বুঝাই, অনেক জায়গায় দেখবেন যার যত টাকা তার স্ট্যাটাস তত বেশি, এখানে স্ট্যাটাস মেনটেন করে না। জি স্যার। তো আপনার ওরাও যখন মার্কেট প্লেসে হার্ড ওয়ার্ল্ড থেকে লোকজন খোঁজে, মনে হচ্ছে নিজের কাছে একটু খারাপ লাগে এই কথাগুলো শুনতে, কিন্তু বিজনেসের ক্ষেত্রে ব্যাপারটা এরকম, যারা বড় বিজনেসম্যান তারা ছোটদেরকে তাদের সাথে কাজ করার জন্য তখনই নিবে যখন তার স্ট্যান্ডার্ড মেনটেন হবে। জি স্যার, বুঝতে পারছি। আপনি ছোট ব্যবসায়ী, দ্যাট ডাজেন্ট ম্যাটার, কিন্তু তার সাথে আপনি ডিল করার মতো ক্ষমতা রাখেন, অ্যাটিটিউড আপনার ওরকম, আপনি সেই অ্যাটিটিউডে তার সাথে ডিল করতে পারেন, কথা বলার ধরন বলেন। আমি এখন বুঝাতে পারছি এই যে অনেক সময় দেখা যায় আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই কেউ আছেন অফিসিয়াল ডকুমেন্টস বা অফিসিয়াল কাজকর্ম হ্যান্ডেল করার জন্য ওকে, তার কাছে এটা নর্মাল ব্যাপার। আবার অনেকেই আছেন অফিসিয়াল কাজকর্ম শুনলেই তার ভিতরে কেমন জানি ইতস্ততা চলে আসে, কোন কাজটা বুঝি না, একটা ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়, কীভাবে করতে হয় না, কোথায় ভুল করে বসবো, কাকে জিজ্ঞেস করব, এই ব্যাপারগুলো। তখন আপনারা কি করেন, আপনার ওই ফ্রেন্ডকে আগায় দেন, ও অফিস আদালত খুব ভালো বোঝে, ওরে আগায় দেয়। কি বলেছি বুঝছেন? এখানেও হ্যাঁ রাইট, এখানেও ফ্যাক্টরটা এক্স্যাক্টলি তাই। আপনাকে ডিলিংসে স্পন্টানিয়াস হতে হবে। অফিসিয়াল কাজকর্ম যেমন ডকুমেন্টেশনগুলো বলেন, এই জিনিসগুলো অনেকে ভয় পায়, এগুলো আপনার কাছে ডাল ভাত হয়ে যাবে, এটা প্র্যাকটিসের বিষয়। একজন ক্লায়েন্ট আমরা আপনাকে কাজের জন্য বলার সাথেই আপনি বলবেন ঠিক আছে তুমি দাঁড়াও, তোমাকে কিছু অফিসিয়াল কাজ স্টাইলে আসি, তুমি আমাকে আসছো অনলাইনে ভার্চুয়ালি, তোমাকে আমার ফরম্যাট বুঝতে হবে কীরকম। আচ্ছা তোমার কাজটা কি? তোমার কাজটা ওয়েব পেজ ডিজাইন, ঠিক আছে, তোমার কোম্পানির উদ্দেশ্য কি, অবজেক্টিভ কি বলো, বা আপনি এটা বললেন যে তোমার অবজেক্টিভ কি, এটা ওকে ফাইন, বুঝলো, আরে আমার কোম্পানির অবজেক্টিভ জিজ্ঞেস করছে। দেন আপনি বললেন ফাইন, এবার তোমার ওয়েবসাইটটা যে তুমি হাইলাইটস করতে চাও, তোমার কালার সেন্সটা কি, তুমি কোন পিপলদেরকে টার্গেট করছো, এই যে ডিসকাশনটা আমি করছি এটা হচ্ছে তার লেভেলের। আর যদি তার লেভেল না হন, আপনি কি বলবেন, স্যার আপনার পেজ কয়টা লাগবে, স্যার কোনো ডিজাইন আছে, আমাকে কি একটা পিএইচডি দিতে পারেন? আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি?
জি স্যার বুঝতে পারছি হ্যাঁ। নিজের একটা ক্রিয়েটিভিটি থাকতে হবে রাইট কাজের ক্ষেত্রে। রাইট রাইট রাইট, এই কথাটাই আমি চাচ্ছি যে আপনার ভেতরে ওই কনফিডেন্সটা আসবে। আরো একবার বলেন তো স্যার, কোনটা? যেটা বললেন আর কি স্যার, একবার আরেকবার আমি বলতে চাচ্ছি, ক্লায়েন্টের সাথে কথা বলার। হ্যাঁ আমি বলতে চাচ্ছি যে আপনি যখন এই যেমন মনে করেন ফাইন্ড ওয়ার্কে যাই, আমি স্টেপ বাই যেতে চাচ্ছিলাম, আরও অনেক আলোচনা আছে এইটার উপরে। এই কমিউনিকেশনের একটা ক্লাসে হবে না, এটা কন্টিনিউয়াসলি আপনাদের অনেক অনেক এক্সপেক্ট আসবে, আমি আলোচনা করব। আজকে সুযোগ পেয়ে গেলাম বিদায় হয়তো ক্লাস টাইমেই আলোচনা করছি। ব্যাপারটা হচ্ছে যেমন এই লোকটা মনে করেন যে তার ওয়েবসাইট রিডিজাইন করতে চায়, রিডিজাইন মানে তার এক্সিস্টিং একটা ডিজাইন আছে সেটা পছন্দ করছে না, ওল্ড হয়ে গেছে। সে কিন্তু এখানে কি বলছে আমরা একটু পড়ে আসি। ওয়ার্ডপ্রেস সাইট এবং রিডিজাইন হোম পেজটা, ফার্স্ট পেজটা, তার সাথে আপনার কেমন ডিলিংস হতে পারে। সেই লোকটা কোন জায়গার? অস্ট্রেলিয়ার। তার এইখানে কিন্তু আগে অনেক লোককে সে হায়ার করছে এবং সে $20,000 অলরেডি উপরে এখানে স্পেন্ড করছে। আর একটা ব্যাপার হচ্ছে সে কত টাকা খরচ করেছে পার পার্সনের পিছনে আওয়ারলি, দেখতে পাচ্ছি হিউজ এক্সপিরিয়েন্স। তো এই লোকটা নিশ্চয়ই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বহুত দিন ধরে কাজ করছে। তা আপনি তখন সে যখন জিজ্ঞেস করছে আই হ্যাভ অ্যান এক্সিস্টিং ওয়েবসাইট দ্যাট ওয়াজ ডিজাইন বাই প্রিভিয়াস ওনার, I want to change the design of the home page, change to make include। প্রথমেই বুঝতে হবে যে এই যে ওনার ছিল সে এখন নাই, এখন সে ওনার, এখন সেই ওনার আগে যেটা করে গেছে সেই ডিজাইনটা তার পছন্দ হচ্ছে না। এইখানে সে কয়েকটা কিওয়ার্ডস ইউজ করছে, কালার, স্কিমা, ফন্টস, ডিজাইন, লেআউট। এটা হচ্ছে ওয়েডিং ড্রেস ওয়েবসাইট, তার মানে এরা ওয়েডিং ড্রেস সাপ্লাই দেয়। প্রথমে চিন্তা করলেন তারা হচ্ছে আর্টিস্টিক থিঙ্কিং, গঠনমূলক ব্যাপার। I record the website to look elegant, clean and classy. I have an idea of what color scheme, though it's not definitely decided yet. সে একটা কালার থিঙ্ক করতেছে, আইডিয়া আছে কিন্তু ডিসাইড করেনি এখনো পারফেক্টলি। I require a well skilled ফিমেল ডিজাইনার। এখানে আর একটা ব্যাপার, এই যে আইরিন আক্তার এবং সাদিয়া হক দুইজন বোধহয় হাওয়ায় উড়ে গেছে, যে আপনাদেরকে খুঁজছে, দেখছেন? এরকম একটা নতুন দেখলাম যে ফিমেল ডিজাইনার। তাহলে এইখানে কিন্তু যারা ছেলেরা আছেন তাদের জন্য একটা ব্যাড লাক নাকি না? হু ইজ গুড অ্যাট ক্রিয়েটিং প্রেটি ওয়েব পেজেস? এটা ঠিক না স্যার, এটা না না ঠিক আছে, সে বৈষম্য করতে চায়নি কিন্তু তার রিকোয়ারমেন্টস হচ্ছে এটা। কারণ ওয়েডিংটা হচ্ছে মেইনলি মেয়েদেরকে কত সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায় এবং ওয়েডিং স্টেজগুলো বলেন, আইডিয়াগুলো, এটা হচ্ছে ব্রাইডকে ইমপ্রেস করার জন্য, আপনার যিনি ওয়াইফ হবেন ওই পুরুষের, তাকে ইমপ্রেস করার জন্য এই ডেকোরেশন। তো একটা মেয়ে কিন্তু এই ব্যাপারটা ভালো বোঝে যে কেমন হলে সে পছন্দ করবে, তাই না? আমি মনে হয় যে সবাই এগ্রি করবে না, কারণ আমার মনে হয় ঠিক আছে, মেয়েরাই ভালো। এখন তার অ্যাসপেক্টে সে থিঙ্ক করেছে। এখন এই লোকের সাথে আপনি যখন কথা বলতে যাবেন, মনে করেন যে আইরিন আক্তার আপনি কথা বলতে গেলেন, আপনি কোশ্চেন, সে আরও দুটো কোয়েশ্চেন নিচে করেছে, প্লিজ প্রোভাইড এক্সাম্পলস অফ ইউর প্রিভিয়াস ওয়ার্ক। এটা বুঝছেন? এটা কি? মানে আগের কাজগুলো কেমন করেছে? হ্যাঁ এটা কি? তাহলে এটা কি আছে আপনাদের? জি স্যার আছে। এখন সেই ডিজাইনগুলো এনাকে দেখালে সে কি আপনাকে কাজ দিবে না ভাগাবে? কি মনে হয়? আমার তিনটা কাজে কনফিডেন্ট আছে যে মনে হয় দিবে তিনটা কাজ। মানে আপনার কি কনফিডেন্স? সে কিন্তু আইরিন আক্তার, আপনার যে কাজগুলো আছে, আমি আইরিন আক্তারকে জিজ্ঞেস করে এবং হচ্ছে সাদিয়া হক, আপনারা প্রিভিয়াস যে কটা কাজের এক্সাম্পল তৈরি করেছেন, যেমন আমি 4টা পোর্টফোলিও বলতে বলছি, সেইগুলো সে যেহেতু আর্টিস্টিক মাইন্ডেড, তার ডিজাইন, কালার, কোয়ালিটি, এখন সেই আপনার যে কাজ করেছেন সেটা দেখালে সে চয়েস করবে। কনফিডেন্স আছে? জি স্যার। আচ্ছা,
ভালো কথা। তাহলে আপনি তাকে রিপ্লাই দেওয়ার সময় কিভাবে বলতে পারেন? আপনার মতো করে একটু বলেন যে আমি তাকে কথা বলবো যখন তখন কি বলবো, কি বলবেন? আরো একটা জিনিস, আপনার এডুকেশন জিজ্ঞেস করেছে এবং এক্সপেরিয়েন্স, বাংলায় বলেন কি বলবেন? তার সাথে আপনাকে ফিজিক্যালি ডিল করতে পাঠানো হয়েছে। আমি আপনাকে একটা ল্যাপটপ দিলাম, একটা ট্যাব দিলাম, এবার আপনি তার কাছে চলে গেছেন মিটিংয়ে, ফিজিক্যাল মিটিংয়ে চলে গেছেন, তার অফিসে চলে গেলেন, গিয়ে বললেন এবার কিভাবে অ্যাপ্রোচ করবেন বলেন। আইরিন আক্তার, মুসিবত হয়ে গেল তো, শিখতে আসলাম ওয়েব ডিজাইন, কোথায় পাঠায় দিল স্যার? কি বলবেন? প্রফেশনাল কথা বলতে হবে স্যার। আচ্ছা প্রফেশনাল কথা তো ঠিক আছে, কি ভাই সেটা? আপনি বলবেন আপনার ইয়া আছে আইরিন আপু মনে ভাবতে স্যার আপনার আন্ডারে, মানে এরকম বলতে পারে যে আমার আন্ডারে এরকম লোক আছে যারা কাজ করে, ফিমেল ডিজাইনার, তারা আসে আপনার ইয়েটা করে দেবে। দ্যাটস ইট। এটা একটা অ্যাপ্রোচ হতে পারে যে আপনি আসছেন প্রতিনিধি হিসেবে এবং আপনার ফিমেল আছে, কিন্তু তখন সে বলবে যে ওকে, কিন্তু সে একটা জিনিস দেখেন, এডুকেশন জিজ্ঞেস করছে, এক্সপেরিয়েন্স, দ্যাট মিনস আপনাকে যথেষ্ট প্রফেশনাল কথাবার্তা এটা চায় সে, কথাবার্তা প্রফেশনাল দেখা যায়, মানে আপনাকে একটু প্রফেশনালি কথা বলতে হ্যাঁ। হবে। তো এখানে আমি হলে কি করতাম, আমি যদিও মেয়ে মানুষ না, ছেলে মানুষ, ফার্স্ট অফ অল আমি ঢোকার সাথেই বলতাম যে স্যার আপনার ওয়েব পেজের বর্তমানটা ডিজাইনটা যেটা দেখাচ্ছেন বা যেটা আছে, যদিও সে এটা লিঙ্কটা দেয় নাই, জি স্যার, আমি প্রথমে বলতাম যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা একটু দেবেন প্লিজ। দেওয়ার পরে তার যেহেতু বলেছে তার কালার পছন্দ হচ্ছে না, ফন্ট পছন্দ হচ্ছে না, ডিজাইন পছন্দ হচ্ছে না, তার কনসার্ন কিন্তু কয়েকটা, আমি একটু পয়েন্ট আউট করে দিই। দেখেন যে আলোচনাগুলো করলাম কি বোঝা যায়, তার ফার্স্ট অফ অল থিঙ্কিং হচ্ছে আপনি এডুকেটেড পিপল হবেন, যার কথায় মার্জিত ভাব আছে, প্রফেশনাল ভাব আছে, এটা চায়। এবং আপনার যদি এক্সপেরিয়েন্স থাকে তাহলে আপনি তার সাথে প্রফেশনাল ডিল করতে পারবেন, অর্থাৎ সে হচ্ছে এক্স্যাক্ট পয়েন্টে কথা বলা লোক, মানে ঘুরায় পেঁচায় কথা পছন্দ করবে না। আপনি অফার দিবেন, অফার রিলেটেড কথা বলবেন, কাজ রিলেটেড কথা বলবেন, তার ভিতরে প্রফেশনালিজম থাকবে বা ফ্রেন্ডলিনেস থাকবে। কিন্তু হাই তোমার বিজনেস কেমন, তুমি কতদিন ধরে কাজ করছো, আমাদেরও এলাকায় এরকমটা আছে, আমাদের এরকম অনেক ব্যাপার স্যাপার, মানে একটা কথা সে ভালো লাগবে না তার কাছে। জি স্যার, সে এটা গেল। এবং প্রিভিয়াস ওয়ার্ক কেন জানতে চাইছে, এক্স্যাক্টলি প্রিভিয়াস ওয়ার্ক কেন জানতে চেয়েছে, আপনার যদি এক্সপেরিয়েন্স থাকে তো আপনার কিছু প্রিভিয়াস কাজের লিস্টও থাকবে, যেগুলো দেখলে বুঝবে যে আপনার চয়েসটা কোন লেভেলের, আপনার আপনার টেস্টটা কেমন। এখানে কিন্তু সে জানতে চায়নি যে আপনি কোড কত ভালো জানেন। দেখেন মাইন্ড ইট, সে ধরেই নিয়েছে যে আসবে সে কাজ জেনে আসতেছে, বাট তার টেস্টটা কেমন এইটা আইডেন্টিফাই করা তার ফার্স্ট কাজ। এখানে কোথাও কিন্তু এই টাচ দেয় নাই যে আপনি কতটা এক্সপার্ট ওয়েব ডিজাইনিংয়ে। তাহলে আপনার কি হলো, আপনি যে ডিজাইনটা শিখলেন স্কিলটা ম্যাটার করবে পরে, টেস্ট কেমন আপনি আগে কেমন সেইটা আগে প্রমাণ করেন। জি জি স্যার, আপনার ফ্লেভারটা কেমন, হ্যাঁ জায়গায় আছে। আপনি কেমন পছন্দ করেন, আপনার ক্রিয়েটিভিটি কেমন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে আন্ডারস্ট্যান্ডিং এইটাই আপনাকে স্কিলড আপ করতে সহযোগিতা করবে, আমাকে খুব বেশি বলতে হবে না। তো ফার্স্ট অফ অল এই ব্যাপারটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা স্ট্রংলি তাকে ফুটায় তুলতে হবে। দেন তাহলে আপনি যখন এই প্রিভিয়াস কিছু দু একটা কাজের স্যাম্পল তাকে পাঠিয়ে দিবেন, আর আপনার এডুকেশন আপনার এক্সপিরিয়েন্স যা আমার 5 ইয়ার্স বা 6 ইয়ার্স এটা নর্মাল কথা বলে দিলেন। প্রথমত এটা দেখে তার থিঙ্কিং হবে যে আমার যে এক্সপিরিয়েন্সগুলো তার বলেছে এবং তার যে কাজ এটা যদি সে চয়েসফুল হয় দেন আপনাকে সে নক করবে, আসেন মিটিং বসি। মিটিংয়ে বসে এবার সে কিন্তু ওয়েট করবে আপনি কি বলেন। প্রথমে সে হয়তো নাও কথা বলতে পারে, আর এই ক্ষেত্রে আপনাকে ইনভাইটেশন যদি জানায় আপনাকেই কথা বলতে হবে। আমি যদি ভার্চুয়ালি এখানে চিন্তা করি আপনাকে সে ইনভাইটেশন দিয়েছে, আপনি প্রথমেই কাভার লেটার বলি, আমি যাই বলি থ্রো করি, আমি প্রথমেই জিজ্ঞেস করব যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেন। দেন দেখে আমি কালার ফন্ট এবং লেআউট ডিজাইনগুলো দেখলাম, দেখে বুঝলাম যে আইডেন্টিফাই করতে হবে যে কেন চয়েস করেননি। এটা কিন্তু প্রশ্ন করতে পারবেন না আপনি যে এই ওয়েবসাইটে আপনি কি কি সমস্যা আছে বলেন।
আপনাকে বুঝে নিতে হবে সে 3টা টপিকস দিয়েছে, দেখেই আপনি আপনার কিছু কাজের স্যাম্পল বা আপনি কয়েকটা স্যাম্পল কালেকশন করবেন যে আপনি দেখেন তো এইগুলো আপনার পছন্দ হয় কিনা। কয়েকটা জিনিস দেখালেন, এটা আপনার নিজের কাজ নাও হতে পারে, অন্য আর একটা ওয়েবসাইটের, যে আপনি দেখেন আপনার কম্পিটিটর কিছু আছে বা আমি আরও কিছু সাজেস্টিভ ডিজাইন দেখেছি, এগুলোর থেকে আপনার চয়েস হয় কিনা। ওইখানে আপনার অ্যাপ্রোচটা হচ্ছে এইটা, মানে কিন্তু আপনি বুঝে ফেলেছেন তার টেস্ট মানে সমস্যা কোথায়, তাকে সলিউশনের জন্য আপনি তাকে আইডিয়া মানে নিচ্ছেন তার কাছ থেকে, এটা সে অ্যাট্রাকটিভ হয়ে যাবে। যখনই সে ওখান থেকে বলবে যে না ঠিক আছে এই ধরনের না, আমার একটা আইডিয়া আছে, যদি আপনি যে আইডিয়াগুলো তাকে দিবেন সেটা তার চয়েস না হয়, তার আইডিয়াটা আছে কিন্তু সেটা আপনাকে এখন বলবে না, আগে আপনার টেস্ট দেখবে তারপরে বলবে। তা আপনার উপরের কথাবার্তা নিচের কথাবার্তা দিয়ে পসিবল কোনো একটা আইডিয়া আপনার তাকে দিতে হবে, কালার সেন্স বা এটা। এখন এটা আপনি কিভাবে বুঝবেন, এটা মাথায় একটা কোয়েশ্চেন দাঁড়িয়ে যায়, আমি কিভাবে বুঝবো তার কি আইডিয়া আছে? হ্যাঁ আছে, দেখেন তো আইডিয়াটা আপনি বুঝতে পারেন কি না। যদি তার একটা ওয়েবসাইট দেয়, দেখলেন সেখানে যে এক্সিস্টিং কালার আছে এই কালারটাও দেখলেন যে এটা পছন্দ করছে না, হতে পারে যে সেটা গ্রিন এরকম আপনার আপওয়ার্কে যেমন গ্রিন এবং হোয়াইট এবং ডার্ক, সেটা হতে পারে পিঙ্ক, সেটা হতে পারে রেড। তো কালার সেন্স দেখে আপনি বুঝে গেলেন যে তার কেন পছন্দ হচ্ছে না। যদি কালারটা অনেক ডিপ হয় বা মাল্টিপল কালার হয়, এরপর আসেন ফন্ট দেখেও বুঝবেন যে কোন ধরনের লেখা, সে বড় বড় লেখা হতে পারে ওয়েবসাইটে, যেমন আপওয়ার্কে যে লেখাগুলো আসছে এই লেখাগুলো আপনার চোখের জন্য পড়তে ভালো, অনেক অনেক লেখা আছে চোখে পড়তে খারাপ লাগে, এটা বুঝলেন। ডিজাইন এবং লেআউট, ডিজাইনটা কি বলছে, লেআউট অর্থাৎ সাজানোটা পছন্দ হয় না, ওটা দেখে আপনি বুঝে ফেলবেন কেন পছন্দ হচ্ছে না। আপনি যদি তার জায়গায় থাকতেন ওই ওয়েবসাইটটা কেন অপছন্দ হচ্ছে, যে টপিকসগুলো সে বলেছে আপনি আইডেন্টিফাই করলেন, দেন আপনাকে থিঙ্ক করতে হবে ওই লোকটা, এইবার আমি তাকে সাজেস্ট করব পসিবলি 2 বা 3টা স্টাইল, সেগুলো ওই ধরনের হবে না, ওর থেকে ফার বেটার হবে। ওইগুলো থেকে যদি তার কোনো চয়েস হয়ে যায় তাহলে তার আইডিয়াটা সে বলবেই না, সে আপনার আইডিয়াটা নিয়ে লাগবে, আর আপনার আইডিয়াটা যদি তার পছন্দ হয়ে যায় তাহলে তো আপনি পারফেক্ট। এটা হচ্ছে অ্যাপ্রোচ, এটা হচ্ছে অ্যাপ্রোচ। এখন আমি যে কথাগুলো বলছিলাম যে আপনার তার সাথে যে অ্যাপ্রোচটা করতে হবে, যে লেখা, এটা তো আপনি তো ফিজিক্যালি অফিসে যাবেন না, আপনাকে লিখে এটা করতে হবে। ইন দ্যাট কেস এই টপিকসগুলো, এই অ্যানালাইসিসগুলো করতে গেলে নিশ্চয়ই আপনাকে অনেকগুলো রিকোয়ারমেন্টস দেখতে হবে, অনেক পিপলের লেখা পড়তে হবে, তাদেরকে আইডেন্টিফাই করার ট্রাই করতে হবে, এটা একদিনে হবে না। তবে আমরা যদি আলোচনা করি এই আইডিয়াটা আপনার মাথায় ঢুকে যাবে। বাট আজকে আমি আলোচনা করছি, আমার কিন্তু এই আইডিয়া আদৌ স্টার্টিংয়ে ছিল না, আমি 2 মাস একটানা বিট করে গেছি, কেউ কাজ দেয় নাই, তারপরে একদম দয়া করে একটা কাজ দিছে। প্রতিনিয়ত ক্লায়েন্টের সাথে কাজ করতে করতে আমি কিন্তু বুঝতে শিখেছি, আর আজকে আমি আপনাদেরকে আমার ওই বুঝটা আপনাকে ডাইরেক্ট বলছি যে এইটা আপনার হয়, এইটা মার্কেট প্লেসে ঘটে, বা এই অপরচুনিটিগুলো যদি আমি এইভাবে থ্রো করি দেন এটা প্রবাবিলিটি বেড়ে যায়। বাট আমার কিন্তু এই নলেজটা ওই সময় কেউ দেয়নি, গ্যাদার করতে হয়েছে। এখন আমি যখন আপনাকে টপিক্সের কি পয়েন্টগুলো দিয়ে দিলাম, আপনার জন্য আরও অ্যানালাইসিস করাটা ভালো হবে, আরও সফিস্টিকেটেড হবে, আপনি আরও ফার বেটার অপরচুনিটি গেইন করতে পারবেন, সাকসেস হবেন। তো এই হচ্ছে ব্যাপার, এটা আরও আমরা বলবো সামনে, এটা ডিপলি আরও আলোচনা আছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে আপনার ছবিটা ওই লেভেলের এই জন্য লাগবে। এখন মনে হয় আপনারা অনেক ক্লিয়ার, ধারণাটা অনেক ক্লিয়ার এই আলোচনায় যে আমার কেমন ছবি দিতে হবে। এবার টাইটেলটাও আপনি দিবেন, এটা জাস্ট আপনার মিনিংফুল টাইটেল যেন হয়, মানে এরকম না হয় শুধু কমা কমা দিয়ে আমি শুধু বলে গেলাম। দেন মোস্ট ইম্পর্টেন্ট থিং এই ওভারভিউটা একটু পড়েন তো কি লেখা আছে, সবাই পড়ে আমাকে ভাই মনে মনে পড়েন, জাফর ভাই মনে মনে পড়েন। জুম করেন, তার একটু কম দেখা যাচ্ছে, একটু জুম করেন। পাইছি, চলে? ওকে স্যার, ওকে। আচ্ছা,
আমি বলেছি সব সময় পড়ার উপরে থাকতে হবে, পড়তে হবে, না পড়ে কোনো কাজ আগাবেন পারফেক্ট হবে না, নেভার এভার। স্যার আপনার প্রোফাইলের লিংকটা দেন স্যার মেসেজ। আমার প্রোফাইলের লিংক দিয়ে কি হবে ভাই? এখানে দেখলাম স্যার আমার কিছু, এই যে লেখা আছে এটা টাইপ করে দেন। আচ্ছা আমি দিব, বাট এই প্রোফাইলটা আমার দীর্ঘদিন পরে আছে, আমি আজকে ওপেন করলাম। স্যার আপনি কি কাজ করেন না এখন স্যার? আসলে ডিরেক্ট ক্লায়েন্ট হয়ে গেছে তো ওই কারণে এদিকটায় খুব একটা মার্কেটের বাইরে কাজ করেন তাই না স্যার? জি মার্কেটের বাইরে কাজ করেন? হ্যাঁ মার্কেটের বাইরে এখন কাজ করা হয়, বাট এখানে মাঝে মধ্যে আসি। আমাদের প্রিভিয়াস ক্লায়েন্টের যদি কোনো ইমার্জেন্সি কিছু থাকে, হয়তো দেখা গেল অনেক আগে কাজ করেছি, বললো যে আমার একটা কাজ আছে, তো তখন আসি মাঝে মধ্যে। এটা প্রোফাইলটাকে একটু রিভাইভ করে রাখি, না হলে হয় না। একটা সময় আপনাদের অনেক যখন সোর্স হয়ে যাবে, অনেক ক্লায়েন্টের সাথে কাজ করা হবে, দীর্ঘদিন কাজ করা হবে, তখন এমন হবে যে আপনার মার্কেট প্লেসে থাকার প্রয়োজনই পড়বে না, এতটা ইজি হয়ে যাবে তখন ওয়ার্ক সোর্স। কিন্তু প্রথম দিকে আপনাকে ওই ধরনের লিঙ্ক বা নেটওয়ার্কিং তৈরি করতে গেলে এই সমস্ত জায়গায় আপনার প্রোফাইলটাকে একটু ভালোভাবে উপস্থাপন করতে হয়। এটা আপনার প্রাইমারি স্টেপ, এখান থেকেই আপনার ধীরে ধীরে অগ্রগতি হবে। তো আচ্ছা স্যার আপনার ওই যে অ্যাকাউন্টে যে ভেরিফিকেশনটা হয়েছে ওইটা কি অ্যাকাউন্ট খোলার সময় আমরা যখন রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট করব, যে এই জিনিসগুলো চাবে ওগুলো কমপ্লিট করলেই কি অটোমেটিক অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে? না, আপনাকে রিভিউর জন্য সাবমিট রিকোয়েস্ট দিতে হবে, রিকোয়েস্ট করতে হবে। আপনার প্রোফাইলটাকে ভেরিফাই করতে গেলে অনেক টাইম লাগে, অনেক পপুলারিটি লাগে, এগুলোর জন্য কিছু লাগবে না। আমি বলছি তো যে আপনি ফলো করেন আমার স্টেপসগুলো, দেন স্টেপ বাই স্টেপ আমি আপনাকে বলে দিচ্ছি যে কে কি বলছে সেটা পড়েন। রকি ভাই আমরা আগে প্রোফাইল হচ্ছে ইউজ, হ্যাঁ কি জানি জিজ্ঞেস করছিলেন আব্দুর রহমান রকি। জি স্যার, এইটুকুতেই কি মানে আপনি তো 4611টা ক্যারেক্টার লিখ, মানে এইটুকুতেই শেষ, 5টা সেন্টেন্স মাত্র দেখলাম বললাম এটা। ও এটা ভালো লিখছেন। হ্যাঁ আসছি লাইনে আসছি। যে ইউজ দিস স্পেস টু শো ক্লায়েন্টস ইউ হ্যাভ দ্য স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স দে আর লুকিং ফর। আপনাকে বলা হচ্ছে ইউজ দিস স্পেস, এই জায়গাটা ব্যবহার করো টু শো ক্লায়েন্টস ইউ হ্যাভ দ্য স্কিলস, আপনার যে যে স্কিলগুলো আছে সেটা শো করো এখানে ক্লায়েন্টকে, অ্যান্ড এক্সপিরিয়েন্স দে আর লুকিং ফর, যা তারা খুঁজতেছে, অর্থাৎ ক্লায়েন্ট যে ধরনের স্কিল পিপল খুঁজতেছে, আপনার সেই স্কিলগুলো, আপনার সেই এক্সপিরিয়েন্সগুলো আপনি এখানে এক্সপ্রেস করেন, শো করেন। কিভাবে করবেন? 3টা স্টেপ দিছে। প্রথমে বলছে ডিসক্রাইব ইউর স্ট্রেংথ অ্যান্ড স্কিলস। আপনার প্রথম স্টেপ হচ্ছে আপনার স্ট্রেংথ স্কিল, এটাকে ডিসক্রাইব করেন। আপনার শক্তি আছে, আপনার ক্ষমতা আছে সেটা বলেনি। স্ট্রেংথ মানে আপনি কোন কোন জিনিসটা জানেন খুব ভালো, আপনার ওইটার কোনটার এক্সপিরিয়েন্স খুব ভালো এটা বলেন, আর কি কি জানেন সেটা বলেন। ফার্স্ট হচ্ছে ডিসক্রাইব ইউর স্ট্রেংথ অ্যান্ড স্কিলস, আর সেকেন্ড হচ্ছে হাইলাইট প্রজেক্ট। মশিউর রহমান ভাই গান শুনলে তো আমার কথা শোনা যাবে না। না স্যার গান শুনতেছি না তো। না শব্দ হলো বললাম, মনে করলাম যে কে যেন ড্রাম সেট পিটাচ্ছে। আচ্ছা, দেন সেকেন্ড অপশনে বলছে যে হাইলাইটস প্রজেক্টস, অ্যাকমপ্লিশমেন্টস অ্যান্ড এডুকেশন, মানে আপনি কি কি প্রজেক্ট কমপ্লিট করেছেন, আপনার প্রজেক্ট যেগুলো কমপ্লিট করেছেন বা কিভাবে করেছেন, আপনার এডুকেশন কি। কিপ ইট শর্ট অ্যান্ড মেক শিওর ইটস এরর ফ্রি। এরর ফ্রি মানে কি? গ্রামাটিক্যাল এরর। ইয়েস। আপনার ওভারভিউতে অনেকের প্রোফাইল অ্যাপ্রুভ হয় না। কেন হয় না জানেন? অনেকের প্রোফাইল ব্যান করে দেয় অ্যাপ্রুভাল টাইমে যায় এবং 2-1 বার বলার পরে। সেটা হচ্ছে ফার্স্ট যে ফ্যাক্ট, গ্রামাটিক্যাল মিস্টেক থাকে। আর গ্রামাটিক্যাল মিস্টেক থাকার কোনো প্রোফাইল, এটা মাথায় রাখেন, কখনোই তারা অ্যাপ্রুভ করবে না। এখানে আরও কিছু টপিকস আছে। দেখেন আমাকে যে কথাগুলো বলার দরকার সে কথাগুলো এখানে বলছি। এডিট ইউর প্রোফাইল টাইটেল,
টু ফাইন্ড ওয়ার্ক প্রোফাইল কীভাবে বলছেন? মানে মিনিংফুল, আমি একজন আই অ্যাম এ ভিডিও গেম আর্টিস্ট অ্যান্ড অ্যানিমেটর, অথবা আই অ্যাম এ ওয়েব ডিজাইন, বা এটা বলতে পারেন যে পিএইচপি, মাইস্কেল, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। মানে মিনিংফুল কথা থাকবে, এই কথাগুলো এখানে দেওয়া আছে, এটা পড়বেন, লিঙ্কটা আমি দিয়ে রাখি। কিন্তু এটা বাদেও অনেক কিছু আছে, টিপস দিয়েছে। বি ডিসক্রিপটিভ অ্যাবাউট দ্য সার্ভিস ইউ অফার, যেটা আপনি অফার করবেন সেটা। হাইলাইট ইউর প্রাইমারি ট্যালেন্টস ইনস্টেড অফ ট্রাইং টু ইনক্লুড এভরি স্কিল ইউ হ্যাভ। শুধুমাত্র ওই যে স্কিলগুলো অ্যাড করবেন তাই না, ট্রাই করবেন যে আপনার প্রাইমারি ট্যালেন্টস যেগুলো আছে সেইগুলোকে উল্লেখ করা। আপওয়ার্ক প্রোফাইল, ওয়াই এ গ্রেট টাইটেল অ্যান্ড ওভারভিউ ক্যান মেক এ ডিফারেন্স। দেখেন এরা কতটা এটার উপরে আপনার ইম্পর্টেন্স দিয়েছে, তারা একটা আর্টিকেলই লিখেছে, এইটা মাস্ট বি আপনারা পড়বেন। এই দুটো লিঙ্ক আপনারা মাস্ট বি ফলো করবেন, ইচ অ্যান্ড এভরি অন হিয়ার। মধ্য কথা আমি শর্টলি বলি, ইয়োর টাইটেল হ্যাজ জাস্ট এ ফিউ সেকেন্ডস টু স্কোর এ উইন। যে কথাটা আমি বলেছি, প্রথমত আপনার ছবি, এরপর আপনার টাইটেলটা দেখে কয়েক সেকেন্ডের ভিতরে আপনার স্কোর বাড়ায় দেবে। কাজ পাওয়ার, আপনার ট্রাস্ট পাওয়ার, স্কোর বাড়াবে, অর্থাৎ টাইটেলটা একটা ভাইটাল পয়েন্ট। দেন পরে আসছে হচ্ছে ওভারভিউ। ইয়োর ওভারভিউ ইজ ইউর ফার্স্ট এভরি শর্ট পিচেস। কি বলছে? ইন সার্চ রেজাল্ট, দেখেন আপনার ওভারভিউটা তাদের সার্চ রেজাল্টে হেল্প করে, বা এটা ইয়া করে, আপনার প্রোফাইলটাকে তাদের সার্চে আসার জন্য হেল্প করে। or other previews of your profile that may appear on the Upwork site. Only the first few sentences of your overview are visible. আপনার প্রোফাইলের প্রথম কয়টা লাইনে কিন্তু ভিজিবল হয়, পুরোটা না, পুরোটা না। এখন আমি কেন শর্টলি লিখেছি, আমার মনে হয় একটা শর্ট ধারণা আপনারা পাচ্ছেন কেন অল্প কথা লিখেছি। আপনার ওভারভিউটা অনেক বড় করতে পারেন। কত ক্যারেক্টার দেখেন তো, 4 থেকে 5,000 ক্যারেক্টার আপনি এখানে দিতে পারেন, 4,500 থেকে 5,000। এতগুলো ক্যারেক্টার আপনি এখানে দিলে তো অনেক কিছু লিখতে পারবেন। তা আপনার অনেক কিছু লেখা, এটা তো সবাই প্রথম যখন 10 জন প্রোফাইল দেখবে, 10 জন লোকের প্রোফাইল লিস্ট হবে, তো প্রথমেই কি আপনার ফুল ডিসক্রিপশনটা দেখতে পাবে, ওভারভিউটা দেখতে পাবে? পাবে না। প্রথম দিকে সে কয়েকটা লাইন দেখতে পাবে, 4টা বা 5টা লাইন। তা আমি চাইছিলাম যে 4টা বা 5টা লাইন যে দেখাবে, এটার ভিতরে যেন আমার মোস্ট অফ দ্য থিংস কাভার হয়ে যায়। সে যেন অ্যাট দ্য ফার্স্ট লুক অফ মাই প্রোফাইল ইউ ক্যান ফাইন্ড দ্য এভরি ডিটেলস দেয়ার। মানে সে যেন মোটামুটি আমার এই 4টা-5টা লাইনে আমার একটা ব্যাপার পেয়ে যায়, আমাকে যেন লং ডিটেলস পড়তে না হয় ওই ক্লায়েন্টের। কারণ কি, আপনার লং ডিটেলস পড়তে গেলে আপনার ইন্ডিভিজুয়াল প্রোফাইল উপরে ক্লিক করে আপনার ইন্ডিভিজুয়াল প্রোফাইল পেজে গিয়ে দেন আপনাকে জাজ করতে হবে তাকে। কিন্তু থিঙ্ক করেন, আমার সামনে আমি একটা কাজ পোস্ট করেছি, আমি একজন ক্লায়েন্ট, প্রথমেই আমাকে 10 জন লোকের সাজেশন বা 20 জন লোকের সাজেশন উপরে আসলো। আমি প্রথম তার ছবিটা দেখতে পেলাম, দেন তার টাইটেল, তারপরে তার ওভারভিউর কয়েকটা লাইন। এটাই বলছে আপওয়ার্ক যে এটা হবে, এই যে অনলি দ্য ফার্স্ট ফিউ সেন্টেন্সেস অফ ইউর ওভারভিউ আর ভিজিবল, কয়েকটা লাইন। এখন এই কয়েকটা লাইনে যদি আপনি বলেন মাই নেম ইজ অমুক, আই অ্যাম ফ্রম অমুক জায়গা, অ্যান্ড আই স্টাডিড অমুক অমুক সমুক, তার কাজের কোনো ব্যাপার বা তার যে ইন্টারেস্টেড ফ্যাক্টগুলো ছিল নাই প্রথম 4টা লাইনে, তার ইন্টারেস্টটা কি হলো, হারিয়ে গেল। যাবে কি যাবে না? জাবর সাহেব কই? আচ্ছা, তো এটা ক্ষেত্রে কি তার ইন্টারেস্ট কমে যাবে না বাড়বে? কমে যাবে। তাইলে এখন বলেন যে আমি যে 4টা-5টা লাইন এখানে লিখেছি, এটার মাহাত্ম্য কি? এটার মাহাত্ম্য বুঝতে পারছেন? রাইট। এবং ফার্স্ট লুকে যেন তার ইন্টারেস্টেড ম্যাটারগুলো সে দেখতে পায়। সো এখানে বলছে গিভ দোজ ফার্স্ট ফিউ ওয়ার্ডস সাম
পাঁচ লাইন, মানে 5 লাইন আমরা বলি না, যেটা 5 লাইন যেটা অ্যাট্রাক্ট করে ওইটাতেই বাজিমাত করে দেয়। দেন লিভারেজ মানে হচ্ছে এটাকে কি বলে, স্পিড আপ, বুস্ট আপ করা সামথিং। দ্য বিগিনিং অফ ইউর প্রোফাইল টু হেল্প গিভ এ ক্লিয়ার ইমপ্রেশন দ্যাট ইউ আর দ্য পারসন দে ওয়ান্ট টু টক টু। মানে প্রথম ওই কটা লাইনই আপনার অপরচুনিটি বাড়িয়ে দিবে, তারা যেন মনে করে যে আমার এইটাই হচ্ছে সেই পারসন যার সাথে আমি কথা বলতে চাই। অ্যান্ড কিপ দ্য এক্সপার্টিস you call out in your overview is sync with the rest of your profile। মানে আপনি ওখানে শর্টলি যে স্কিলগুলো বলবেন যেন আপনার নেক্সট প্রোফাইলে যে আমাকে কি কিক আউট করে দিল মনে হয়, মেবি নেটের সমস্যা কি না, যাই হোক আসছে। আমাদের রেকর্ডিং চলছে, সো কোনো কিছু মিস হওয়ার অপশন নাই। দেন এখানে কি বলছে যে আপনি ওই শর্ট ব্রিফে যে স্কিলগুলোর কথা বলছেন নেক্সট প্রোফাইলের ডিটেলসের সাথে যেন ম্যাচ করে। কিন্তু এক্সপিরিয়েন্স এবং স্কিল এখানে আরও একটা আর্টিকেল আছে যেটার থেকে আপনারা কীভাবে স্কিলগুলো হাইলাইটস কোথায় কী করে এটা দেখতে পাবেন। স্যার কিছু শোনা যাচ্ছে না। থ্যাংক ইউ, বাট মিস করবেন না, বললাম না যে আপনার রেকর্ডিং চলছে। এনিওয়ে, তো এটা হচ্ছে ওভারভিউ ব্যাপার। এখানে আরও অনেক কিছু কথা আছে যে আপনি কিভাবে হাইলাইটস করবেন। বি ক্লায়েন্ট এন্ট্রি, দ্যাট মিনস ফোকাস অন হাউ ইউ ক্যান হেল্প প্রসপেক্টিভ ক্লায়েন্টস অ্যাচিভ দেয়ার গোলস। মোস্ট অফ দি আপনার মৌলিক কথা হচ্ছে ওই অল্প কাটা লাইনে আপনার তার গোল যেন ফিল হয়, ক্লায়েন্ট যেটা চায় সেটা যেন দেয়। আমি একটু পরে দেখি আমারটাই কি লেখা, এটা অনেক আগে লিখেছিলাম। তা আমার প্রোফাইলটা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড, ক্লায়েন্ট ওই টাইপের কাজ খুঁজছে। আমার এই 4-5টা লাইনে তাকে কতটুকু স্যাটিসফাই করে আপনারা আমাকে বলবেন আপনি যদি ক্লায়েন্ট হন। কোয়ালিটি ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ মাই মেইন মোটো, মোটো মানে উদ্দেশ্য। ফর মাই ভ্যালুয়েবল ক্লায়েন্টস, ওয়ার্কিং উইথ মাই ক্লায়েন্টস ইজ এ গ্রেট ফান ফর মি, আই এনজয় ইট। দেন বলছি লারাভেল, পিএইচপি, মাইস্কেল, জাভাস্ক্রিপ্ট, jQuery, Ajax, JSON, HTML5, CSS3, Photoshop are my main base, my base মানে আমার এক্সপার্টিস লেভেলের বেস এক্সপার্টিস হচ্ছে এগুলো। I have worked with PHP frameworks and on many e-commerce sites। আমি হাইলাইটস করেছি মেইনলি ই-কমার্স এবং ফ্রেমওয়ার্কসের উপরে, কারণ পিএইচপি ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি যা কিছু বানাতে পারেন। আর ই-কমার্সটাকে স্পেশালি বলেছি কারণ ই-কমার্স প্ল্যাটফর্মটা হচ্ছে মোস্ট পপুলার একটা পার্ট এখানে। I have also extensive experience on developing WordPress themes and designing responsive layouts। আমি আমার টাইটেলে যে কথাগুলো বলেছি দেখেন সে কথাগুলোই কিন্তু ডিসক্রিপটিভভাবে এখানে বলা আছে। আচ্ছা, এখানে আমি কী কী কভার করেছি? আমার এডুকেশনটা আমি কভার করিনি। এডুকেশনটা আসলে আমার নিচে অর্থাৎ প্রোফাইলের নিচের দিকে বলা আছে, এটা চাইলে আপনারা এখানে বলে দিতে পারেন ফার্স্ট লাইনে, আমি দেই নাই। হাইলাইটস, প্রজেক্টস, অ্যাকমপ্লিশমেন্ট, এডুকেশন, এই পার্টটা আমার এখানে অ্যাবসেন্ট। আমার স্ট্রেংথগুলো আমি বলেছি এবং আমি মেইনলি যেটা হাইলাইটস করেছি আমি একটু অন্যভাবে ট্রাই করেছি। গতানুগতিকভাবে আপনি থিঙ্ক করবেন না যে ওইটাই হচ্ছে অনলি ওয়ে টু অ্যাট্রাক্ট দ্য ক্লায়েন্টস। এরা যেটা বলেছে এটা হচ্ছে অ্যাজ এ কমন থিং যে এইগুলো মাথায় রেখে কাজ করবেন, বাট আপনিও আপনার মতো করে কিছু এক্সট্রা জিনিস থিঙ্ক করবেন। হতে পারে না, হতে তো পারেই, তারা একটা কমন ব্যাপার বলেছে যেগুলো ভাস্টলি কাজ করে। আপনি আপনার জায়গা থেকে কিছু এক্সট্রা অর্ডিনারি থিঙ্কিং করবেন, এটা চেষ্টা করবেন অলওয়েজ। যেমন আমার থিঙ্কিংটা আপনাকে একটু এক্সপ্রেস করি, দেখেন হয়তো অনেকের ভালো লাগবে, হয়তো কারো ডিফারেন্ট অ্যাপ্রোচ থাকতেই পারে। আমি প্রথম দিকে যেটা বলেছি যে কোয়ালিটি ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ মাই মেইন মোটো ফর মাই ভ্যালুয়েবল ক্লায়েন্টস, এই সেন্টেন্সটায় আমি 2 থেকে 3টা জিনিসের উপরে এমফাসাইজ করেছি। প্রথম, কোয়ালিটি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, একটা কিওয়ার্ড ধরেন, মাই মেইন মোটো, আমার মেইন উদ্দেশ্য, ফর মাই ভ্যালুয়েবল ক্লায়েন্টস মানে কোয়ালিটি টাস্ক, মাই মোটো বা মাই অবজেক্টিভস অ্যান্ড ক্লায়েন্টস আর ভ্যালুয়েবল টু মি। আমি কি বোঝাতে চাইলাম যে ক্লায়েন্ট তোমাকে একটা পাম দিচ্ছি, তুমি আমার কাছে খুব ভ্যালুয়েবল। 2, আমি আমার কাজটাকে খুব কোয়ালিটিফুল করতে পছন্দ করি, দ্যাট মিনস আমি কাজটাকে ভালোবেসে করি, এটা তাকে বোঝানোর জন্য বললাম আমি কোয়ালিটি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করি এবং এটা আমার মেইন মোটো, দ্যাট মিনস
আই এম সো মাচ কমিটেড টু ডু হোয়াট আই সে, মানে আমি যেটা বলি সেটা করার জন্য আমি প্রস্তুত থাকি। একটা লাইনে আমি মোটামুটি তাকে ফার্স্ট ইমপ্রেশন। আপনারা যারা বিজনেস লাইনে পড়াশোনা করেছেন, আই ডোন্ট নো হু অ্যাজ ওভার, হতে পারে বিবিএ কমপ্লিটেড এখানে অনেকে আছেন, বা মার্কেটিং পিপল আছেন, যারা কমিউনিকেটিভ ইংলিশ সম্পর্কে যদি ধারণা থেকে থাকে, প্রথম দিকে যদি কাউকে চিঠি লেখেন তাহলে কীভাবে লিখতে হয়, বাফারিং করতে হয়, সবিনয় নিবেদন, এই যে, তো এইটা হচ্ছে সেই বাফারিং। ফার্স্ট লেভেলে ফ্লাটারিং করলাম কিছুটা, পাশাপাশি আমি যে কতটা কমিটেড এটা বুঝলাম। ওয়ার্কিং উইথ মাই ক্লায়েন্টস ইজ এ গ্রেট ফান ফর মি, মানে আমি কাজটাকে এনজয় করি। এটা কেন বলা? এই কারণে, এটা উদ্দেশ্যমূলক বলা, এটা ফাও কথা না। এই কারণে বললাম যে অনেক সময় দেখা যায় যে কাজের ফিরিস্তি দিয়ে রেখে দেয় হিউজ, কিন্তু তার মানে কাজটার সাথে তার মেন্টাল অ্যাটাচমেন্ট কেমন, এটা কি তার ভালো লাগে কি লাগে না, এটা ক্লায়েন্টের অনেক সময় ম্যাটার করে। আমি দেখেছি, আমি ফেস করেছি, দ্যাটস ওয়াই এই লাইনটা আমি পরে অ্যাড করেছি। কারণ আমার কাছে কাজটা ভালো লাগে, এটা যখন ক্লায়েন্ট বুঝবে, তারে ওয়ার্কিং উইথ মাই ক্লায়েন্টস ইজ এ গ্রেট ফান। শুধুমাত্র ওয়ার্কিংটা বলিনি, আমি উইথ ক্লায়েন্টস বলেছি। কেন? অর্থাৎ আমি কথাবার্তা বলতে, রিলেশন বিল্ড করতে, ওয়ার্কিং রিলেশন হোক আইদার, অথবা পার্সোনাল রিলেশন বা ফ্রেন্ডলি রিলেশন, মানে এই মার্কেট প্লেসে এই রিলেশনাল ফ্যাক্টটা আমার খুব ভালো লাগে। কমিউনিটি বা নেটওয়ার্কিং, এটা ভালো লাগে, এটা বুঝলো সে, অ্যান্ড আই এনজয় ইট, মানে এটা আমি প্রফেশনাল হিসাবে নিয়েছি। যখন আপনি বলবেন আই এনজয় ইট, আপনাকে তারা কিন্তু থিঙ্ক করবে যে এই কাজটা তাকে দিলে সে এটা তার মতো এই কাজটা করতে সে মজা পায়, দ্যাট মিনস এটা আরও ভালো কোয়ালিটি পাবো। এটা গেল মার্কেটিং সেকশন, আমি আমার সম্পর্কে মার্কেটিং করে গেলাম। এটা তার ট্রাস্ট গেইন করা, যেন আরও একটু সে পড়ে। দেন আমি বললাম আমার এক্সপার্টিসটা সোজা বাংলায়, কারণ তাকে আপনি যখনই পাম্পট্টি দিবেন, বেশি পাম্পট্টি নিয়ে কেউ নিতে চায় না। লং টাইম পাম্পট্টি দিলে আপনার ভ্যালু কমে যাবে। তা আমার যতটুকু বলা বলে দিলাম। দেন আমি এবার তাকে ডিরেক্টলি ডেসক্রাইব করলাম, দেখেন আমার কী কী স্কিল আছে, এবং স্পেশালি আমি কোন কোন জিনিসটার উপরে কাজ করেছি, আমার এক্সপেরিয়েন্স, মানে আমি এইখানে কিছুটা টাস্ক দিয়েছি যে আমি কী ধরনের প্রজেক্ট করেছি এবং আমার অ্যাকমপ্লিশমেন্ট। এইখানে আরেকটা অপরচুনিটি হয়, আপনার যদি কোম্পানি কোনো ওয়েবসাইট থাকে যেখানে পোর্টফোলিওগুলো অ্যাড আছে, এই লিঙ্কটা এখানে দিলে আরও অপরচুনিটি বেড়ে যায়। তো এটা হচ্ছে এই অ্যাসপেক্টে দেওয়া। এইখানে আপনারা এটা করবেন, যেহেতু আপনাদেরকে বলা হয়েছিল আপনারা ওয়েবসাইট করা হবে একদম শেষের দিকে, কারণ আপনাদের পোর্টফোলিওগুলো সব যখন কমপ্লিট হয়ে যাবে, দেন আমরা পোর্টফোলিওগুলোকে নিয়ে একটা জায়গায় এটা করব। এটা হতে পারে ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট আপনাদের, অথবা গ্রুপ ওয়াইজ, বাট আমি এখনই বলছি না। আর একটা ফ্যাক্ট হচ্ছে, ওয়েবসাইট যখন এখন কিনতে যাবেন আপনার অনেক সমস্যা হতে পারে। যেমন ফার্স্ট অফ অল আপনার কাছে ডলার থাকবে না, কারণ আপনি এখনও আর্নিং করেন না। ইভেন আপনারা হয়তো দেখবেন লোকাল গভর্নমেন্টের কিছু জায়গা আছে বা অনেক জায়গা আছে, অনেক ধরনের বিটিসিএল, এরা খুব জঘন্য একটা অবস্থা। এখান থেকে আমি জানি না, মিনিস্ট্রির লোকজন যদি শুনে আমাকে হয়তো গালাগালি অনেক কিছু বলতে পারে, কিন্তু যেটা রিয়েল এটাও ভালো না। তবে আপনারা যদি এখন মনে করেন খুব বড় পরিসরে করতে যান, যে না আমি কি বলে গিটহাব থেকে ওয়েবসাইট কিনবো বা আমি ব্লু হোস্ট থেকে কিনবো, এটা আসলে এক্সট্রা খরচ হবে, কারণ ওদের প্যাকেজগুলো অনেক দামি, $300 $400 ইয়ারলি। নর্মালি অনেক ওয়েবসাইট আছে সেখানেও আপনার অনেক ভেজাল আছে। তো আমরা ওই ব্যাপারগুলো যাব না। আপনাদের যাদের ওয়েবসাইট প্রয়োজন আছে কিন্তু মাস্টার কার্ড নেই, IBCS প্রাইমেক্সই কিন্তু এটা দেয়, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন, এটা ভালো। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আপনার কোনো ধরনের এরর হলে আপনারা ডাইরেক্ট এখানে যোগাযোগ করতে পারছেন। তো যেটা বলছিলাম, আপনাদের ওয়েবসাইট যখন প্রয়োজন পড়বে তখন আপনারা এটা মানে যখন এগুলো কালেক্ট করবেন, এটা আপনারা IBCS প্রাইমেক্সের কাছ থেকে নিতে পারেন। আপনাদের এখানে এই সুযোগটা আছে, আপনাদের ডলার খরচ করতে হবে না বা ওই চিন্তাটা করতে হবে না। আপনারা এখানে যারা অথরিটি আছে, যেমন রাশিদ ভাই আছে, যোগাযোগ করলে এটা ইজিলি আমরা তখন এটা করতে পারবো, এবং ওটা সম্ভবত আপনাদের জন্য স্পেশালি কিছু প্যাকেজ তৈরি করা হবে আপনাদের সুবিধা। আমাদের অলরেডি অনেকের তো হোস্টিং নাও অনেকের আছে, যাদের নেই
তারা এটা করতে পারেন। আমার মনে হয় কোম্পানি আপনাদের জন্য এই সুবিধাটা দিবে, কারণ তারা আপনাদের আর্নিং সোর্সের জন্য যতটুকু সম্ভব করার চেষ্টা করবেই, যতটা ফ্যাসিলিটিস দেওয়া যায়। তো এটা আপনারা যোগাযোগ করবেন, রাশেদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে ব্যাপারগুলো পেয়ে যাবেন। যাদের এখনও দেখা গেল অনলাইন থেকে কিনতে গেলে, বাট আমি সাজেস্ট করি যে এখন আপনারা বড় বড় কোম্পানি থেকে কিনতে যাবেন না। এখন আপনি স্টার্ট করছেন, মিনিমাম ইনভেস্ট করবেন। পরবর্তীতে আপনারা যদি চান যে না আরও বড়, তখন বড় কিছু করবেন। এখন স্টার্টিংয়ে ছোট ছোট জায়গা থেকে শুরু করবেন। ওয়েল, তো এটা হচ্ছে আমার প্রথমে কথা ছিল। আপনারা যখন দেখবেন আমি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি বা সামথিং, আমাকে একটু জানায়েন, বা আপনারা যদি মাঝে মধ্যে একটু রেসপন্স করেন আমি বুঝতে পারি যে না আছেন। এই জন্য জাফর ভাইকে বলেছিলাম লাইভ মাইকে থাকেন। জাফর ভাই, you there? হ্যালো হ্যালো, আচ্ছা এনিওয়ে, তো এখানটাতে এখন আমরা চলে যাই। দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। তো যাদের ওয়েবসাইটের এই ব্যাপারগুলো থাকবে, আপনারা যদি টিম ওয়াইজ করেন যে আপনাদের টিমের, সেটা আপনারা এখানে ডিরেক্টলি লিঙ্কটা দিয়ে দিবেন। দিয়ে দিলে হবে কি, আপনার এই যে প্রজেক্টসগুলো কমপ্লিট করেছেন, আপনার আরও কিছু হাইলাইটস করা, এগুলো করে ফেলতে পারবেন। মানে তারা একটা ভ্যালিডিটি পেয়ে যাবে ক্লায়েন্ট। এখন আপনারা জিজ্ঞেস করবেন স্যার আপনি কেন দেন নাই? না, আমি দিতে পারতাম বা আমার আছে, আমি তখন প্রেক্ষাপটটা অন্য ছিল, তখন আপনি অনেক আগে। হ্যাঁ এক্স্যাক্টলি, অনেক আগের ছিল, পরে আর আমি এডিট করিনি। তখন আমি ওয়েবসাইটটা ওইভাবে সাজাই নাই এই কারণে। তো আর এখন আমার প্রয়োজন পড়েনি বিদায় দেওয়া হয় নাই, বাট আমার পার্সোনাল সব কিছুই আছে, এটা দিলাম। আর আই হ্যাভ অলসো পোর্টফোলিও তো, হ্যাঁ বলুন। পোর্টফোলিও তো থার্ড পার্টি ওয়েবসাইটে করতে হয় না, নিজের ওয়েবসাইট দেখালে আরো বেশি ভ্যালু হবে। আপনি নিজের ওয়েবসাইটে আপ করবেন, আপনার এই কাজগুলো আলাদা একটা ফোল্ডারে রেখে দিবেন, ওগুলো লিঙ্ক আপ করে দিবেন যেন ক্লায়েন্ট ওখান থেকে দেখতে। ওইগুলো আমি হেল্প করব, ওইগুলো আপনাদের সেট আপ করার জন্য আমি আছি, আপনাদের টেনশন নাই। বাট আপনাদের ইনস্ট্রাকশনগুলো যেন ফলো করতে পারেন, এইটা আমার দরকার। দেন লাস্ট অফ অল, আমি তো এখানে স্কিলগুলো ডিসক্রাইব করলাম, আমার ইন্টারেস্ট বা আমার স্পেসিফিক কাজের স্কিল বা আমার মেইনলি ভালো লাগার জায়গা কোনটা কাজ করা সেটা বললাম। আমি কিন্তু পাশাপাশি ছেড়ে দেইনি, এটা আমার মেইন বেস। আমি এই ধরনের প্ল্যাটফর্মে কাজ করি এই ল্যাঙ্গুয়েজ দিয়ে। দেন আমি আরও তাকে আশ্বস্ত করলাম যে আপনার যদি স্পেসিফিক এটা ছাড়াও, মানে এটা তো শুধু ল্যাঙ্গুয়েজ, কিন্তু অনেকেই ল্যাঙ্গুয়েজ চিনে না, সে জাস্ট জানে ওয়েব ডিজাইনিং, ওয়ার্ডপ্রেস। আমি তাদেরকেও ছাড়ছি না। টেকনিক্যাল অনেকটা আছে, নন টেকনিক্যাল আছে, আবার কিছু টেকনিক্যাল আছে, সবাইকে কভার করতে হবে আপনাকে, এইটা মাথায় রেখে। আপনি যদি স্পেসিফিক একজন কিছু ফিউ পিপলের জন্য লেখেন, দ্যাটস কোয়াইট টাফ থিং। আমি 3টা পার্ট লিখেছি যাতে মোস্ট অফ দ্য ক্লায়েন্টের আন্ডারস্ট্যান্ডিং লেভেল থাকে। প্রথমটা কিন্তু আমি বাফারিং করেছি, আমি পাম্পট্টি দিয়েছি এবং নিজেকে হাইলাইটস করেছি। পরেরটা বলেছি স্কিল, যদি কারো টেকনিক্যাল নলেজ ভালো থাকে সে এটা পড়েই বুঝতে পারবে সে কি কি জানে, সে কোন কোন প্ল্যাটফর্মে কাজ করতে পারে। আর যারা একটু কম তাদেরকে বলেছি দেখেন স্পেসিফিক জায়গা চেনেন, আপনি ওয়ার্ডপ্রেসে কাজ চাচ্ছেন অথবা ওয়েব ডিজাইনিং এবং সেটা রেসপন্সিভ, সেটাও বলেছিলাম। আই হ্যাভ অলসো এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স, আমার খুব ভালো এক্সপিরিয়েন্স আছে অন ডেভেলপিং ওয়ার্ডপ্রেস থিমস। কারণ ছোটো ছোটো কোম্পানি যারা টেকনিক্যাল না তারা ওয়ার্ডপ্রেস থিম নিয়ে কাজ করে বেশি, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে বেশি। অ্যান্ড ডিজাইন রেসপন্সিভ লেআউটস, অনেকে হয়তো রেসপন্সিভ কথাটা বোঝে কিন্তু ফুল ব্যাপারটা বোঝে না। এই মেইনলি আমার টার্গেট সার্চ ইঞ্জিনে আসা, তাদের ফিল্টারিংয়ে আসা, মোস্ট অফ দ্য ক্লায়েন্টকে কভার করা। অল্প কথায়, যেহেতু ওভারভিউটা প্রথমে 4-5টা লাইন দেখতে পাই, এটার ভিতরে আমার মোস্ট অফ দ্য থিংস তাদেরকে ডিসক্রাইব করা এবং কোনো ক্যাটাগরির ক্লায়েন্টকে যেন আমি ফেল না করি। টেকনিক্যাল, নন টেকনিক্যাল, মিড লেভেল টেকনিক্যাল, সবাই যেন এটাতে উপকৃত হয়, এই ছিল আমার টার্গেট। এটার উপরে বেস করে আমি এটা ওভারভিউ লিখেছি। এখন আপনার কি মনে হয় যে এতটুকু লেখার দরুন কোনো প্রবলেম হচ্ছে না, আরও লেখা বেশি উচিত ছিল, বা আরও লিখলেও কোনো সমস্যা ছিল কি না, বা আরও লেখা উচিত কিনা বলেন? যথেষ্ট, কারণ
কম মানে তারা তো পড়তে আসে না, তারা তো এখানে রচনা পড়তে আসে না, তারা জাস্ট আমার ওভারভিউটা দেখতে আসে যে আপনি কতটুকু স্টেপ। আরো একটা জিনিস বলে দেই, ডিটেইলস ডিসক্রাইব থাকে হচ্ছে কোম্পানির প্রোফাইল পেজে, ডিটেইলস ডেসক্রিপশন থাকে হচ্ছে আপনার যখন কোনো একটা কোম্পানি নিয়ে লং টাইম কাজ করবেন তখন। একজন স্মার্ট পিপল সেই যে কিন্তু কম কথায় গুছিয়ে একটা জিনিসকে উপস্থাপন করতে পারে। আপনাকে চেনার জন্য তার এতটা সময় নেই, তার সামনে কিন্তু অ্যাভেইলেবল অপশন আছে, তো আপনি তার ট্রাস্টটা অন্য সবার থেকে কালেক্ট করবেন। প্রথম কথা বলি, আপনার 10 জন পিপলের মধ্যে 7 জনের হচ্ছে লং ডিসক্রিপশন, আপনার শর্ট ডেসক্রিপশন। কোনটা পড়বে আগে সে? যেটা কম সময় লাগবে সেটা। রাইট। তাহলে আমি কিন্তু একটা অপরচুনিটি এখান থেকে বের করে নিয়ে আসছি। এটা হচ্ছে আমার ছবি, টাইটেল, ওভারভিউর আলোচনা। এখানে তারা আরো বলেছে দ্য অরিজিনাল অ্যান্ড রিক্রিয়েটিভ, বোল্ড। আপনার কথাগুলো হবে বোল্ড, মানে আপনার স্ট্রেংথ বুঝাবে কথায়। দেখেন তো আমার কথার ভিতরে স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপার আছে নাকি একটু ঘুরায় পেঁচায় বাফারিং, মানে আমি সাহিত্য নাই, সাহিত্য আছে কি খুব স্ট্রেট কোয়ালিটি, মানে কোয়ালিটি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ইজ মাই মেইন মোটো ফর মাই ভ্যালুয়েবল ক্লায়েন্টস। ডাইরেক্ট ওয়ার্কিং উইথ মাই ক্লায়েন্টস ইজ এ গ্রেট ফান ফর মি, আই এনজয় ইট। কিন্তু এই লেখাটা অনেক সাজায় গোছায়, আরও বড় করে, অনেক বাফারিং করে, অনেক তেল দিয়ে লেখা যায়। আমি লিখিনি, আমার স্কিলগুলো আমি স্ট্রেট ফরওয়ার্ড বলে গেছি। এটাই বলা হচ্ছে, বোল্ড হন, কথাবার্তায় বোল্ড হন, খুব বেশি কথা বলা যাবে না। এই পার্সনটা তার ডেসক্রিপশন দেখিয়েছে কত, এটা তার ট্রিক্স ছিল। মানে একটা লোক দেখেন, সে মোটামুটি একটা ইতিহাস লিখছে, বাট আমার এটা পছন্দ হয়নি। যেটা উপরে বলা হচ্ছে সেটার সাথে এত বড় একটা ডেসক্রিপশন কি কেউ পড়তে যাবে? আমার শর্টটা পড়বে আগে। এখন বলতে পারেন আপনি ভাই আপওয়ার্ক থেকে বেশি বোঝেন। না ভাই, বেশি বুঝি না, আমি আমার এক্সপেরিয়েন্সের অনুসারে যতটুকু হয় ততটুকু করেছি। আর আপনার ডেসক্রিপশনটা পুরোটাই পড়ার সম্ভাবনা অনেক বেশি, 99%। আর ওনার মানে 1% পড়বে না, 100%। তবে তারটা যে পড়বে সে কিন্তু যদি সময় পায় তার পড়ার, তাহলে আবার অপরচুনিটি তার জন্য বেশি। কারণ আমাকে সে চিনবে কম, আমাকে সে চিনবে কম, আর এই লোকটা ডিটেলস পড়ার পর তার সম্পর্কে এক্সপ্লোর করতে পারবে অনেক বেশি, তাই না? এখন এইখানে একটা অপরচুনিটিও আছে আমার, আমার ডিমেরিটও আছে, মেরিটও আছে, ডিমেরিট আছে। ডিমেরিট কি? যদি কোনো ক্লায়েন্ট চায় যে সে খুব ভালো করে যাচাই বাছাই করে বড় একটা প্রজেক্টে নিবে, তখন সে কিন্তু খুব যাচাই বাছাই করবে বড় প্রজেক্টে লং টাইম, তখন আপনার এই ধরনের প্রোফাইল লিখতে হবে মাস্ট, এটাও মাথায় রাখেন। আমি যেটা করেছি খুব রাশ ওয়ার্ক, $200-500, $300, $100, এই ধরনের ক্লায়েন্টরা কি করে, এই ধরনের ব্যাপারটা পছন্দ করবে। আসলাম, অল্প কথায় বুঝলাম, একজনকে বের করে কাজ দিয়ে দিলাম, তাই না? যখন আপনার কাজের লেভেল বেড়ে যাবে তখন আপনাকে এই ওভারভিউ চেঞ্জ করে এই সমস্ত স্টেপে আসতে হবে। তখন আপনি বড় বড় ক্লায়েন্ট ধরবেন, লং টাইমের কাজ ধরবেন। তো এটা মাথায় রেখেন, এটা কিন্তু একটা অ্যাপ্রোচে করা ছিল, তখন আমার প্রোফাইলটাকে রিচ করতে হবে, অনেক কাজ করতে হবে, ফিডব্যাক পেতে হবে, তাই না? 2013 সালের দিকে, 12 সালের দিকে এটা। হ্যাঁ, ভালো কথা, কিন্তু আমার এখানে সাজেশন থাকবে প্রথম দিকে কিছু কথা রাখবেন যেটা অ্যাট্রাক্ট করবে। আর এটা আপনি মাথায় রাখেন যে এই ধরনের ডিসক্রিপটিভ মানে আপনার ব্যাপারে, আপনার স্কিল, আপনার এডুকেশন, এটা তখন দিবেন যখন দেখবেন যে আপনার অনেক ফিডব্যাক হয়ে গেছে, অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তখন আপনার দরকার বিগ প্রজেক্ট, তখন দিয়ে দিবেন এবং আপনার অপরচুনিটি বাড়িয়ে দিবেন। আমি কি দুটো ব্যাপার ক্লিয়ার করতে পেরেছি? সাজু আহমেদ ভাই, আপনার কথা না আমি ভাষা শুনি। স্যার শুনতে পাচ্ছেন? পাচ্ছি।
সাউন্ড কমান। আপনার ডেসক্রিপশনটা একটু আমার কাছে শর্ট মনে হয়, যে আমি যদি আমার মতো করে একটু মানে মিডিয়াম বাড়াই দিই। এইখানে দেখেন একটা এক্সাম্পল আছে, ইভেন আপনি আরও অনেক পিপলের এক্সাম্পল দেখবেন যারা টপ পজিশনে আছে, যারা মিড পজিশনে আছে, যারা একটু স্টার্ট লেভেলে আছে কিন্তু তাদের রেসপন্স ভালো, এগুলো অ্যানালাইজ করবেন। নট অনলি যে আমার প্রোফাইলটাই ফলো করতে হবে, আমি আমার অ্যাসপেক্ট থেকে এটা লিখেছি, আমি আমার ডেসক্রিপশনটা বললাম এবং দুটো পার্টি বললাম। এখন আপনি চয়েস করবেন, আমি দেন আবার দেখব আপনার কি অবস্থা, কতটুকু আপনি লিখলেন। আমার যদি মনে হয় যে না ভাই আপনার এখানে ওভারভিউটাতে এই জিনিসটাতে হ্যাম্পার করতে পারে, আমি আবার সাজেস্ট করব। আমি চাচ্ছি আপনারা শুরু করেন, আমি আবার জাজ করব, আজকেই শেষ না, ডোন্ট ওয়ারি। স্টার্টিংটা আমি যতটুকু নলেজ দিচ্ছি এটার উপরে বেস করে আপনারা আপনাদের প্রত্যেকের প্রোফাইলটা আবার সাজাবেন। ওকে, এটা ছিল একটা প্রোফাইলের ম্যান্ডেটরি জায়গা, মেইন জায়গা, কি পয়েন্টস। দেন যে অপশনগুলো আছে সেগুলো খুব বেশি টেস্টিমোনিয়াল, এটা এখন অ্যাড করেছে নতুন। এটা হচ্ছে আপনারা যদি প্রিভিয়াসলি কাজ করে থাকেন ক্লায়েন্টের কাছ থেকে টেস্টিমোনিয়াল নিতে পারবেন। যেহেতু করেননি, একেবারে প্রাইমারি স্টেজে আসেন, সেক্ষেত্রে এটা প্রবলেম, মানে ওটা আপনার ফিল করতে হবে না। পোর্টফোলিও, এখানে আপনি আপনার পোর্টফোলিও, ক্লায়েন্টের পোর্টফোলিও, অর্থাৎ আপনি যে ক্লায়েন্টের সাথে কাজ করেছেন ওই কাজের রেফারেন্স দিতে পারেন, নিজের কাজেরও দিতে পারেন। এখানে স্কিল, এটা সিম্পল, স্কিলগুলো যা আছে আপনি সেগুলো অ্যাড করবেন, তবে 10টা স্কিলের বেশি অ্যাড করতে যাবেন না, 10টা থেকে 12টা মাইক দিই, 10টা। জি স্যার বুঝতে পারছি। ওকে, সার্টিফিকেশনস আপনার যদি এখানে লিস্ট আপ কিছু জিনিস আছে, আমার এখানে ঝড় শুরু হয়েছে, ওই যে আরিনা। ঠিক আছে ঠিক আছে, আমরা একটু ব্রেক দিব এর পরে। দেন সার্টিফিকেশন, এখানে আপনাদের সার্টিফিকেশনে যদি যাই, আপনার অনেক জায়গা আছে। এই সার্টিফিকেশনগুলো আপনার সম্ভবত এদের নিজেদের না, যেমন আপনি গুগল, অ্যামাজনের, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে আপনি যদি এক্সাম দিয়ে থাকেন ওখান থেকে সার্টিফিকেশন দেয়, এটা আপনার অপরচুনিটি আরও বাড়াবে। কারণ আপনি ওই মনে করেন গুগলের কাছ থেকে আপনি অ্যানালিটিক্সের উপরে জেন্ট সার্টিফিকেশান, তারপরে আপনি অ্যামাজন থেকে, সার্ভার সাইট থেকে, ভালো ভালো জায়গা থেকে নিলেন, ওগুলো পেইড, টাকা দিয়ে আপনাকে কোর্স করে মানে সার্টিফিকেশন নিতে হবে। এগুলো অ্যাড করলেই কিন্তু ওদের অনেক ভ্যালিডিটি বেড়ে যায় যে এই লোকটা আসলে স্কিল। কিন্তু আমি বলবো এটা এখন আপনি এই খরচগুলো করার প্রয়োজন নাই, থিঙ্ক করবেন। এমপ্লয়মেন্ট হিস্ট্রি, এখানে দেখেন আমি আমার নিজের ফার্মটাকেই হাইলাইটস করেছি যে আমি আই এম ওয়ার্কিং অ্যাজ এ ওয়েব ডেভেলপার অ্যান্ড এ প্রজেক্ট ম্যানেজার আন্ডার এই দিস ইজ এ অনলাইন সার্ভিস প্রোভাইডার কোম্পানি। তো এটা আপনার যদি থেকে থাকে, আপনারা যে কোম্পানিটা আপনারা গ্রুপ ওয়াইজ করবেন, যে ওয়েবসাইট যদি করেন, আপনারা নিজেদের কোম্পানিটাকে হাইলাইটস করবেন যে আমি অমুক জায়গায় এই পোস্টে আছি, আমি অমুক জায়গায় এই পোস্টে আছি। একটা ওয়েবসাইট থাকা মানে আপনার ভ্যালিডিটি বাড়িয়ে দেওয়া। তারা কি করবে, ধাম করে ওয়েবসাইটে চলে যাবে, ওয়েবসাইটে ওখানে লিঙ্ক পাইলেই চলে যাবে। এটা যে কেউ করে, ফরেন ক্লায়েন্টরা এটা করবেই, মাস্ট করবে। যাওয়ার সাথেই আপনার এখানে অ্যানালাইসিস করবে যে আপনার ঠিক আছে কোনো কোম্পানির কেমন, ভ্যালিডিটি কেমন, কোথায় কি আছে না আছে, বা আপনার এক্সপার্ট লেভেল কি আছে, ট্রেনিং লেভেল কি আছে, এভরিথিং এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তো একটা ওয়েবসাইট থাকাটা বেটার। আপনারা এইভাবে টিম আমি ক্রিয়েট করে দেবো, আপনাদের টিম মেম্বার্স থাকবে, তাদের ডেজিগনেশন থাকবে, তাদের লিঙ্কেজ থাকবে। এখান থেকে দেখলে তারা বুঝবে যে আপনারা একটা বড় টিম, যদি টিম আকারে যেতে চান। ঠিক আছে, এইভাবে আগাবেন। এডুকেশন, এটা তো আপনার এডুকেশন, আপনারা ফেসবুকে প্রত্যেকে এডুকেশন অ্যাড করেন, এখানে তেমন কিছু বলার নেই, প্রত্যেকের এডুকেশনগুলো। তবে চেষ্টা করবেন লাস্ট এডুকেশনটা দেওয়ার, আপনার এসএসসি থেকে দেওয়ার প্রয়োজন নেই। মানে আপনি যদি স্পেসিফিক আইটি রিলেটেড কোনো এডুকেশন থাকে সেটা অ্যাড করবেন আগে, আর আপনার লাস্ট এডুকেশন যেটা আছে সেটা। আদার এক্সপেরিয়েন্স এটাও দিতে পারেন, যেমন আপনি হয়তো বা দেখা গেল যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট পাশাপাশি আপনি গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন, আপনি স্কেচিং, যেমন আমি এখানে পেইন্ট করতে, আই লাইক টু পেইন্ট, আমি পেন্সিল স্কেচ করতে ভালোবাসতাম এবং ওয়াটার কালার পেইন্টিং করতাম, দ্যাটস ওয়াই আমি এটা দিয়ে রাখছিলাম। কারণ অনেক সময় ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে মেইনলি
আর্টিস্টিক মাইন্ড এবং এইটা তারা পছন্দ করে। তো আপনার যদি শৈল্পিক কোনো ব্যাপার থাকে তাহলে এখানে ডিজাইনিং ফ্যাক্ট আছে, ভালো সাজা অর্গানাইজেশন আপনি বুঝতে পারবেন। যেটা যে প্রথমে আমরা যে রিকোয়ারমেন্টসটা দেখলাম যে তার ফিমেল এক্সপিরিয়েন্স লোক লাগবে আপনার ওয়েডিং ফ্যাসিলিটিসের জন্য, এরকম আপনার যদি এক্সট্রা কোনো আলাদা এক্সপিরিয়েন্স থাকে ওটার জন্য এক্সপিরিয়েন্স থাকে আপনি ওটা অ্যাড করে দেবেন। এইটা হচ্ছে মোটামুটি। এগুলো করার পরে যেটা করতে হয়, আমরা একটু প্রোফাইল সেটিংসে আবার যাব। কেন রে ভাই, কি দরকার আবার পাসওয়ার্ড চাওয়ার? দেন কিছু সেটিংস, অনেক থেকে কোনো পেজ রিফ্রেশ দেওয়া হয়নি তো স্যার, ওইজন্য মানে আপনি হ্যাঁ লোড দেন না মানে। জি, এটা হচ্ছে আপনার প্রোফাইলটা সাজানো গেল। দেন আপনার কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো আপনার করতে হবে। যেমন ভিজিবিলিটি আপনার হচ্ছে পাবলিক, এটা প্রাইভেট করে দিলে মানে আপনি ওটা আপনাকে কেউ খুঁজেই পাবে না, শুধু আপনি দেখতে পারবেন। অনলি আপওয়ার্ক ইউজার্স, যারা রেজিস্টার্ড ইউজার তারা ছাড়া আপনাকে কেউ দেখবে না। আর পাবলিক মানে অ্যাভেইলেবল, যে রেজিস্টার ইউজার অথবা আউটসাইড থেকে এসে সার্চ করছে যে কেউ পাবে। এক্সটার্নাল সার্চ ইঞ্জিন প্রাইভেসি, আপনাকে যখন নাম ধরে কেউ সার্চ দিবে নামটা কিভাবে দেখাবে। আমি দিয়েছি অনলি ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম ইনিশিয়াল, অর্থাৎ লাস্ট নেমের প্রথম অক্ষরটা আর ফার্স্ট নেমটা দেখাবে। এটা দেওয়ার কারণ হচ্ছে কি, এটা হচ্ছে একটু সিকিউরিটি মেনটেন করা, আর কিছু না। আর আপনি কোন ধরনের প্রজেক্টস পছন্দ করেন? আমি বোথ লং টার্ম শর্ট টার্ম। যদি আপনি লং টার্ম স্পেসিফিক দিয়ে দেন তাহলে অনলি বড় বড় বিগ প্রজেক্ট যেগুলো লং টার্ম 3 মাস 6 মাসের টার্গেট দিয়ে দেয়, আপনি দেখবেন লিখে দেয়। আমরা যদি একটু আপওয়ার্কের জবে যাই, এখানে দেখেন বলবে 1 to 3 মান্থস, 3 to 6 মান্থ ডিউরেশন বলে দেয়। তো এটার উপর বেস করে কিন্তু আপনাকে ফিল্টারিং করবে। তাহলে কতগুলো অপশন পাচ্ছেন আপনি, যেগুলো আপনাকে খেয়াল রাখতে হচ্ছে। এটাও কিন্তু আপনাকে ফিল্টারিংয়ের একটা জায়গা, মাইন্ড ইট। এখানে যদি আপনি দুটোই দিয়ে দিয়েছেন, আমি দুটো দিয়েছি, তার থেকে স্পেসিফিক লং টার্ম বা শর্ট টার্ম দিলে কিন্তু আমার ফিল্টারিংটা আরও ফাস্ট মানে আরও আগে যাবে। আমি যদি অনলি শর্ট টার্ম দিই তাহলে যে কাজগুলো হচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ তাদের মধ্যে আমি কিন্তু ঢুকে যাব বেশি। আর্নিং প্রাইভেসি আপনি দেখাতে চাইলে দেখাবেন না, কিন্তু এই অপশনটা আপনাকে আপগ্রেডেড মানে পেইড মেম্বারশিপে দেবে। আপনার এক্সপিরিয়েন্স লেভেল, এটা একটা মেজর জায়গা। আপনি যখন আওয়ারলি রেট সেট করবেন অনেক সময় কনফিউজ থাকেন যে আমি কত আওয়ারলি রেট দিতে পারি। তারা এটা হেল্প করার জন্য আপনাকে 3টে লেভেল দিয়েছে, এন্ট্রি লেভেল, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট। এখন একটা কথা আছে, স্কিল লেভেল ইন্টারমিডিয়েট উল্লেখ করে দিছে। ইংলিশ লেভেলটা এটা উল্লেখ করেনি, দ্যাট মিন্স না, এই যে লেখা আছে তার দরকার কি এক্সপার্ট লেভেল। তাহলে আপনার এই জায়গাটা এক্সপার্ট লেভেলের কাজ থাকে খুব কম, ইন্টারমিডিয়েটের লেভেলের কাজ থাকে সব থেকে বেশি, এটা মনে রাখেন। তা আপনি এন্ট্রি লেভেল দিবেন না, আপনি দেবেন কি ইন্টারমিডিয়েট। আচ্ছা, কেন ইন্টারমিডিয়েট দিবেন একটা এক্সপ্লেনেশন দরকার আছে না? প্রশ্ন আছে না কিছু মনে মনে? জি স্যার, অনেক বড় এক্সপ্লেনেশন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে ইন্টারমিডিয়েট কেন দিব। দেখেন ফ্রিল্যান্সিং সাইডে যারা আসে ক্লায়েন্ট, প্রথম দিকে ম্যাক্সিমাম ক্লায়েন্টের থিঙ্কিং থাকে কত কমে আমি করাতে পারি, কত কমে আমি করাতে পারি। এখন যারা এক্সপার্ট লেভেলের লোক খুঁজবে, দেখেন তাদের বাজেটিংটাও একটু দেখায় আসি। তার কাজটা হচ্ছে বড়, লং টাইমের এবং তার কাজগুলো একটু ডিপ লেভেলের, প্রোগ্রামিং লেভেলের ডিপ, তাই না? যেগুলো ডাটাবেস এবং হ্যাঁ, তার বিজনেস সাইজ কত এবং ওই ধরনের বিজনেস লেভেলে কাজ করার মতো অভিজ্ঞতা আপনার, তার মানে আপনাকে এক্সপার্ট লেভেল দরকার, তার আপনার জন্য বিগ অপরচুনিটি এটা।
তার পেমেন্টের ব্যাপারে সে ওপেন, আপনাকে হতে হবে এক্সপার্ট, টাকা আপনি যত নেন, এবং প্রজেক্ট লেন্থটা একটু লং টাইমের, স্কিল লেভেলও অনেক লাগবে। সো এটাই, এবং তার জব সাকসেস থাকতে হবে 90%। জব সাকসেস মানে যে জবগুলো সে নিয়েছে এটা কমপ্লিট করার মানে সে করে দিয়েছে, সে ছাড়েনি। আচ্ছা, রাইজিং ট্যালেন্টস। রাইজিং ট্যালেন্টস মানে আপনি প্রচুর পরিমাণে রিসেন্ট প্রজেক্ট করেছেন, মানে আপনি হয়তো 1 মাসে অনেক কাজ করেছেন। আচ্ছা, আদার্স যে অবজেক্টগুলো আছে, আপনি ইংলিশে ফ্লুয়েন্ট, তারা এটা আমাকে ভেরিফাই করেছে আপওয়ার্ক যে আমার ইংলিশ ভালো। এটা আমি নিজের থেকে দেই নাই, আমি দিয়েছিলাম ইংলিশ লেভেল ভালো, পরে তারা কিভাবে যেন এটা আমাকে দিয়ে দিয়েছে। আচ্ছা, মিনিমাম আপনার $100 আর্ন করা আছে, তার মানে আপনি আগে থেকে কাজের এক্সপিরিয়েন্স আছে। দেখেন এটা দিয়েছে, আরগুলো তো নর্মাল ব্যাপার। ইউনাইটেড স্টেট সামথিং এলস ওটা চায় নাই। তো ইন্টারমিডিয়েট লেভেলের কাজগুলো আপনার আমার এখন হ্যান্ডেল করাটাও পসিবল হবে না, হবে না? তাহলে আপনি ইন্টারমিডিয়েট লেভেলটাই থাকবেন। ইন্টারমিডিয়েট লেভেল থেকে এন্ট্রি লেভেলেরও কাজ পাওয়া যায়, আবার কিছু এক্সপার্ট লেভেলেরও কাজ ধরে করা যায়। কিন্তু এক্সপার্ট লেভেল আর এন্ট্রি লেভেল দুইটা জায়গায় ডেঞ্জারাস। এন্ট্রি লেভেল হলে আপনাকে সুবিধা নিবে, ক্লায়েন্ট এসে বলবে $5 দিচ্ছি, আমাকে 20টা পেজ ডিজাইন করে দাও। বুঝতে পারছেন? একদম মুশকিল ব্যাপার। ওকে, তো এইটা হচ্ছে ফ্যাক্ট। এই জন্য আমি অবশ্যই এক্সপার্ট লেভেল দিয়েছি, কারণ এই কাজগুলো আমি এখন করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। দ্যাটস ওয়াই আমি এটা দিয়েছি। আর আমার বড় বড় কাজ দরকার পড়ে হয়তো, বা যে টাকাটাগুলো এখন করি হয়তো এটার জন্য আমার জন্য এনাফ না, এই জন্য এক্সপার্ট দিয়েছি। ওয়েল, তো আমাদের এই যে পার্টটা আমি দেখলাম, এখানে যে জিনিসটা দেখলাম, সেক্ষেত্রে আমার এক্সপার্ট লেভেল এটা তাদের ফিল্টারিংয়ে আসবে না? এটা ফিল্টারিংয়ে আসবে, অর্থাৎ কেউ জব পোস্ট করলে এটা আমার একটা ফ্যাক্ট। এই কাজগুলো তো গ্রুপ হিসেবে দেয় না, কারণ 5 জন 6 জন এরকম লোক। গ্রুপ হিসাবে না, তারা 5 জনকে নিবে এরকম বলে দেয় যে আমি 5 জনকে নিব। এখানে প্রপোজাল কয়জন দিয়েছে সেটা বলছে যে 5 জনেরও কম দেওয়া হয়েছে, এখনো বেশি প্রপোজাল কেউ দেয় নাই, আপনি দিতে পারেন। আচ্ছা, লং টাইম, শর্ট টার্ম এটার জন্য একটা ফিল্টারিং থাকে, এই লেভেলের জন্য ফিল্টারিং থাকে। তো এন্ট্রি লেভেল দিবেন না, আমি বলে দিলাম এন্ট্রি লেভেল দিবেন না, দিলে কাজ পাওয়ার প্রবণতা কমে যাবে। ক্যাটাগরি এইখানে দেখেন, আপনি ক্যাটাগরি যে কোনো সময় চেঞ্জ করতে পারেন। এই ক্যাটাগরির আন্ডারে আছে কিনা ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপমেন্ট, ই কমার্স, ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন, আদার সফটওয়্যার ডেভেলপমেন্ট, আমি কি আছি কিনা দেখেন তো। ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব ডিজাইন আছি না, ওয়েব ডেভেলপমেন্ট, রেসপন্সিভ, ইউআই, পিএসপি, ই কমার্স, ডেটাবেস আছি। তো আপনার ক্যাটাগরির সাথে এভাবে ম্যাচ করাবেন, এগুলো দেওয়া আছে, দেখেন এখানে লিস্ট করে দেওয়া আছে, দেখেছেন? তাহলে আমি কোন সেকশনে, মোবাইল, এখানে মেইন ক্যাটাগরি, আপনি এখান থেকে একটা ক্যাটাগরি নেবেন, বেশি নিয়েন না, কারণ ভার্সাটাইল লোক পছন্দ করে না। এরা স্পেসিফিক একটা জিনিসের উপরে স্কিল পছন্দ করে, ওদের এডুকেশন সিস্টেমও তাই। আমাদের বাঙালিদের মতো কিন্তু সব খাইতে যায় না, যে আমি একই সাথে ভূগোল, একই সাথে ইতিহাস, একই সাথে সায়েন্স, আর্টস, কমার্স সব, এটা না। স্পেসিফিক একটা ক্যাটাগরি চুজ করবেন সেখানে। তো আমাদের জন্য কোনটা? ওয়েব, মোবাইল এন্ড সফটওয়্যার। এখান থেকে আপনি যেটা যদি আপনি মনে করেন যে না আমি অনলি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এই যে এই পার্টটা ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন এটা নিলাম, পাশাপাশি ই কমার্স নিলাম, ঠিক আছে? অথবা এইটা আর এই 3টা নিলাম। কোনটা? ওয়েব ডিজাইন, মোবাইল ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট আর ই কমার্স। পরবর্তীতে আপনি বাড়াবেন, যত বাড়বে, সমস্যা নেই।
দেন আমি আদার কিছু প্রোফাইল করেছি, এটাতে না যাই, এই দুইটা হচ্ছে পরে আসি। দেন দেখেন আপনাকে বলেছিলাম সোশ্যাল সাইটগুলো কি করতে, আমার গিটহাব অ্যাড করা আছে এর সাথে, টুইটার, স্ট্যাক ওভারফ্লো, ড্রিবল, বিহ্যান্স, তারপর হচ্ছে ডেভেন্ট আর্ট, এরা 6টাকে প্রিফার করে। এই 6টা জিনিসে আপনার কানেক্ট হলে আপনাকে ভেরিফাই করা, আপনাকে লোকেট করা বা আপনাকে আপনার ট্রাস্টি কতটা বাড়বে, কতটা বাড়বে? অনেক বাড়বে স্যার। মানে আপনার ব্যাপারে তার আর কনফিউশন থাকবে না। কেন থাকবে না দেখেন, এখানে তারা ফেসবুক দেয়নি কিন্তু ফাইবারে ফেসবুক আছে। আমেরিকানরা টুইটার ইউজ করে বেশি, তাই না? ডোনাল্ড ট্রাম্প ফেসবুকে কিন্তু স্ট্যাটাস দেয় না, দেয় কোথায়? টুইটারে। তো টুইটারে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। আর আমি বলি 3টা রাখবেন, বিহেন্সটাও রাখতে পারেন, এই 4টা, টুইটার, গিটহাব। গিটহাব অ্যাকাউন্ট করেছেন? জি স্যার। নাইস, এটা অ্যাড করতে হবে। টুইটার, স্টেক ওভারফ্লো বলেছিলাম, এটা ক্রিয়েট করেছেন? জি স্যার করেছেন। বিহেন্স, জি বলতে হবে। বিহেন্স, এই 4টা প্রোফাইল করে এখানে অ্যাড করবেন। জি স্যার। আচ্ছা, কেন এগুলো যখন কানেক্ট করবেন ওখানেও একটা মার্কেটিং আছে। আপনি একটা জব কমপ্লিট করলেন, শেয়ার দিয়ে দিতে পারছেন, আপনি নিজের প্রোফাইলটা শেয়ার করতে পারছেন এই সমস্ত জায়গায়। এখানেও অনেক ক্লায়েন্ট বসে থাকে। মনে করেন আপনি স্টেক ওভারফ্লোতে আপনার প্রোফাইলটা শেয়ার করলেন, বা গিটহাবে অথবা টুইটারে আপনি শেয়ার করলেন। টুইটারে একজন লোক তার একটা প্রজেক্ট নিয়ে এসে ঘুরছে, করাবে, কিন্তু আপনার প্রোফাইলটা চোখে বেঁধে গেল, সে কিন্তু ধাম করে এখানে শেয়ার করবে। এই অপরচুনিটিগুলো কি নোট করেছেন? আমি একজনের কাছ থেকে শুনতে চাই, এই পর্যন্ত যতগুলো টপিকস আলোচনা করলাম আমাকে এক এক করে বলেন। প্রথমে প্রোফাইল পিকচারটা কেমন হওয়া দরকার সে বিষয়ে আলোচনা করছেন। তারপরে টাইটেল, যে কাজ করবেন টাইটেলের উপর ডেসক্রিপশনটা ভালো মতো একটু বিশ্লেষণ করলেন। তারপরে এডুকেশন আছে, তারপরে সোশ্যাল সাইটগুলো। তার আগে কিছু বলে গেছি, প্রজেক্ট প্রিফারেন্স এর শর্ট টার্ম না লং টার্ম? জি স্যার। এন্ট্রি লেভেল না কোন লেভেলে, ওটা মিড এক্সপেরিয়েন্স লেভেল, মাঝখানটা ইন্টারমিডিয়েট ক্যাটাগরি বলেছি, লাস্টে বলেছি লিংকড অ্যাকাউন্ট। ওকে, আজকের জন্য এতটুকু। এইটা করার পরে আপনার এখানে অপশন থাকবে একটা নিউ প্রোফাইল যাদের আছে তাদের, যে আপনি সাবমিট ফর রিভিউ। স্যার আমার একটা সমস্যা আছে। আচ্ছা, এইখানে একটু একটু 1 মিনিট জাফর ভাই। আইডেন্টিটি ভেরিফিকেশন দেখছেন এখানে আছে? জি। কিভাবে ভেরিফাই করতে পারবেন আপনি? স্ক্যান আইডি কার্ডের ওই কপি দিতে হবে আপনার, যে বললাম তো। এইখানে হতে পারে পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড। এটা আর একটা হচ্ছে, ওরা আপনাকে একটা ভিডিও কল করবে, করে আপনাকে ফেস টু ফেস দেখবে, ওয়েবক্যাম থাকতে হবে। তাহলে ওয়েবক্যাম যাদের নাই তাদেরকে ভেরিফাই করবেন কিভাবে? আমার আছে স্যার। গেল ল্যাপটপে সরিয়ে। আচ্ছা ঠিক আছে। এবার জাফর ভাই জানি কি বলছিলেন? হ্যাঁ, মোবাইল থেকে আপনি কল করবেন, আপনাকে ব্রাউজারে কল করবে, ওদের কিন্তু আপনার মোবাইল ব্রাউজারে হয়তো কলিং অ্যাকসেপ্ট করবে না। জি স্যার। এখানে একটা অ্যাপ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জাফর ভাই কি বলতে চাচ্ছিলেন? স্যার আমার একটা ইমেল থেকে অ্যাকাউন্ট করা ছিল এবং এই অ্যাকাউন্টটা অনেকদিন মানে অনেকবার সাবমিট দিয়েছি, অ্যাপ্রুভ হয়নি, কারণ তখন তো বুঝতাম না। এরপরে এক ভাইকে মানে উনি আর কি এগুলো কাজ করেন যে সাবমিট কিভাবে যেন রিভিউ নিয়ে না
ইয়া নিয়ে উনি হচ্ছে আবার এটা অ্যাপ্রুভাল করে দিয়েছিলেন। মানে ওনার কাছ থেকে নেওয়া হয়নি শেষ পর্যন্ত, মানে টাকার বিনিময়ে উনি তখন টাকা হয়নি আর ইয়া করা হয়নি। ওই ইমেলটা দিয়ে কি আবার খুলবো এখন দেখতেছি। না আপনার কি একটা অ্যাকাউন্ট করা ছিল আগে জাফর ভাই? জি স্যার, এখন ওই ইমেলটা দিয়ে করা ছিল, এখন অন্য না আপনি নতুন করে আর করতে যাবেন না। আপনার যদি থেকে থাকে সেই প্রোফাইলটাকে এখনো আছে আপনার কাছে? ওইটা নাই। ওটা কি হয়েছে? ওইটা ওনার কাছ থেকে নিতে হবে আর কি। ওই মানে আমার ছবি টবি কিছু দিইনি তখন। আপনার ছবি দেন নাই? আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার ছবি দেননি? আপনার নাম, আপনার অ্যাড্রেস? আমি কোনো সাবমিট করিনি স্যার, মানে আইডি কার্ড কিছু দিইনি এখানে। তাহলে সে অ্যাকাউন্ট করে অ্যাপ্রুভ করিয়েছে কিভাবে? অ্যাপ্রুভ করে এসেছে কি যেন ওই যে কানেক্ট না কি বলে নিচে ওনার ক্লায়েন্ট থেকে নাকি অ্যাপ্রুভ করে আমাকে দেখায়নি বা দেয়নি। তাহলে তো আপনি রিস্কে, আপনার অ্যাকাউন্ট ইউজ করে সে হয়তো কাজ করছে। তাহলে আপনি একটু এইটা খেয়াল করবেন, আর আপনার অ্যাকাউন্ট করলে ব্যান্ড হয়ে যাবে যদি আপনার নামে অ্যাকাউন্ট থাকে। অন্য ইমেল দিয়ে করলে হবে না, আমাদের কিছু সাবমিট করা। আপনি একটু খেয়াল করবেন যে আপনার ওনার অ্যাকাউন্ট কি অবস্থা, এটা জিজ্ঞেস করে নেবেন। দেখেন সাইন ইন উইথ গুগল, এটা হচ্ছে আপনাকে লগ ইনের জন্য কিছু দিবে, ওটা আমরা এখন গেলাম না। আমাদের মেইনলি অ্যাকাউন্টের জন্য যেগুলো লাগবে এটাও লাগবে না। গেট পেইড এটা পরে আসবো। আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, আপনার মাস্টার কার্ড, পেনিয়ার এগুলো অ্যাড করতে পারবেন। পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড রিকভারি করা যায়, ইমেল অ্যাড্রেস ভুলে গেলে কিছু করার নাই। ইমেল অ্যাড্রেস মনে আছে, ওইটা থেকে অ্যাক্সেস আছে। হ্যাঁ আচ্ছা, ট্যাক্স ইনফরমেশন এখানে একটা ব্যাপার আছে। এটা যেহেতু আমরা দেখেন TW8BEN, এটা আমরা ফিল আপ করে এটা দিব যে আমরা নন ইউএস রেসিডেন্সিয়াল, আমরা ইউএসএ বসবাস করি না। সেক্ষেত্রে আমাদের এটা দিলে আর কিচ্ছু ফিল করতে হবে না, মানে আমরা ইউএসএর যে ট্যাক্স ল আছে তার মধ্যে পড়ি না। দেন আপনার অ্যাড্রেস, আপনার নাম এটা নিয়ে নেবে, এটা নিয়ে নিলে এটা ফিল করে ফেলবেন। কন্ট্যাক্ট ইনফরমেশন এটা আপনার আইডি কার্ডে যা যা আছে বলেছিলাম হুবহু তাই দিতে হবে। আর আপনার ফোন নাম্বার একটা ভেরিফিকেশন পাঠাতে পারে। এছাড়া মেম্বারশিপে এখন আপনারা ফ্রি মেম্বারশিপ হিসাবে থাকবেন, এটা ফ্রি আমার। আর অ্যাড মোর কারেক্ট, সেখানে গেলে আপনাকে হয়তো বা ভিউ এডিট মেম্বারশিপ প্ল্যান, এখান থেকে আপনি যদি পেইড যান সেক্ষেত্রে এখানে কিছু অপরচুনিটিস আছে। তো এগুলো আপনার এখন লাগবে না, এটা বেসিক। ফার্স্ট অফ অল আমরা তাহলে এর মানে আমাদের আজকের যতটুকু আলোচনা হলো এটুকুর উপরে আপনার আগে প্রোফাইল ক্রিয়েট করবেন, দেন আমরা অ্যাপ্রুভ করাবো, দেন আমরা পোর্টফোলিও ওয়েবসাইট সাজাবো, আর আমরা বিড করা শুরু করব। তো আজকে যেটুকু দেখালাম এটু হচ্ছে প্রোফাইল সাজানোটা। আপনারা যারা প্রোফাইল ক্রিয়েট করেননি আজকে করবেন, যদি কোনো প্রবলেম ফেস করেন নোট ডাউন করে স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। নেক্সট ডেতে আমরা এটা সলভ করব। সলভ করে আমরা প্রত্যেকের অ্যাকাউন্টগুলোকে আগে ভেরিফাই করে ফেলবো। এটা করতে এক সপ্তাহ বেশি লাগবে না, সবার প্রোফাইল সাজিয়ে ফেলতে 3 দিনে 4 দিনও হয়ে যাওয়ার কথা। দেন আমরা একটা দিন সিলেক্ট করব, রাতে 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 45 মিনিট বিট করব, এই ধরনের অ্যানালাইসিস করে করে। এটা যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন আপনারা নিজেরা এটা করা শুরু করবেন। ধীরে ধীরে আই থিঙ্ক কাজ পেয়ে যাবেন এবং আপনারা আমাকে ওই আর্নিংয়ের টাকা দিয়ে খাওয়াবেন। জি স্যার। ইনশাআল্লাহ। স্যার আজকে কি প্রোফাইলটা সাজাবো নাকি স্যার? ইনশাআল্লাহ স্যার। তাহলে আজকেই আপনারা শুরু করবেন। আচ্ছা এখন বলি, যাদের অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস আছে কিন্তু পাসওয়ার্ড হারায় গেছে, তা আপনার এইখানে অপশন আছে, পাসওয়ার্ড রিকভারির অপশন আছে।
মনে করেন ইউজার নেম কি মনে আছে? ইউজার নেম হ্যাঁ জি ওটা হচ্ছে ইউজার নেমটাও মনে নাই। ইমেল অ্যাড্রেসটা দিবেন, নো প্রবলেম। দেখেন ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস। হ্যাঁ ইমেল অ্যাড্রেসটা আচ্ছা মনে করেন যে আমি এটা দিলাম, ইউজার নেম দিলাম অথবা ইমেল অ্যাড্রেস দিলাম, দিয়ে কন্টিনিউ করার পরে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড মনে নেই, তখন চলে যাবেন ফরগেট পাসওয়ার্ডে। এখানে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আপনাকে পাসওয়ার্ড রিসেট করার অপশন দিয়ে দেবে। আমি তার একবার ট্রাই করছিলাম, তখন কি যে আমার চাপাতে পে করছিলাম, তখন আবার কয়েক ঘন্টা না 48 ঘন্টা না কয়েক ঘন্টা টাইম দিছি। আচ্ছা দেখি স্যার আজকে চেষ্টা করে দেখি। এই আপওয়ার্কে তো লারাভেল দিয়ে করা না? না আপনাকে আপনার তো লারাভেল দিয়ে লারাভেল দিয়ে কাজ করা। পিএইচপি দিয়ে দেখেন ওদের লগইনের ইয়া আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি রিকভারি করবেন। আর জাফর ভাই আপনি প্রথমে খোঁজ নেবেন অ্যাকাউন্টের কি অবস্থা, তা আপনার নামে কোনো কিছু ইউজ করে সে করছে কিনা। যদি না করে থাকে আপনি আপনার ডিটেলস দিয়ে নতুন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে করে ফেলুন। তাহলে এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। এখন একটু ব্রেকে যাচ্ছি 20 মিনিট। ঠিক আছে।